মেজারিং জবলেসনেস উইচ ইজ আনএমপ্লয়মেন্ট। আজকের পুরো আলোচনার বিষয়বস্তুই হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। ডিসকাশনটা খুবই সহজ হবে এবং অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। পুরো 2টা ক্লাসের সময় লাগবে না, তার আগেই হয়ে যাবে আশা করি। সো এর মাঝখানে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা কষ্ট করে হ্যান্ড রেজ করবেন এবং যাবতীয় যা বোঝার বুঝে নেবেন। তো প্রথমে আমরা একবারে সহজ বিষয়গুলো দিয়ে শুরু করি। সিআরদেরকে একটু বলবো, দেখো তোমাদের সবাই জয়েন করেছে কিনা। জয়েন না করে থাকলে একটু গ্রুপের মধ্যে নোটিফাই করে দিও। আর রিনেম যারা করে নাই তাদেরকে একটু বলে দিও। আচ্ছা, সো আমরা শুরু করতেছি। প্রথমেই আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা আমরা আসলে কেন পড়তেছি, বা ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট ধারণাটা কেন ইম্পর্টেন্ট। একটা ম্যাক্রো ইকোনমিতে ওভারঅল দেশের অর্থনীতি নিয়ে যখন আমরা চিন্তা করব, দেশের ইকোনমিক পারফরমেন্সের সবচেয়ে বড় যে রিসোর্স সেটা হচ্ছে আমার ওয়ার্কফোর্স। একটা ইকোনমি কত সমৃদ্ধ, কতটা তার ক্যাপাসিটি এবং কতটা তার গ্রোথ পটেনশিয়াল, এই সমস্ত কিছু নির্ভর করে আসলে ওই দেশের জনশক্তির উপরে এবং জনশক্তির পরিমাণ, দক্ষতা, যোগ্যতা সবকিছুর উপরে নির্ভর করে। সো ইন ইকোনমিক্স ওয়ার্কার্স আর দ্য চিফ রিসোর্স অফ ইউর ইকোনমি। এবং এই হুম। জায়গাটায় আনএমপ্লয়মেন্ট ইজ আ কি কনসার্ন, ইজ আ প্যারামাউন্ট কনসার্ন অফ পলিসি মেকিং। সো যখনই অর্থনীতিতে পলিসি মেকিং এর চিন্তা ভাবনা করা হয়, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে বা উম, কর্মসংস্থানের ইস্যুটাকে সর্বাধিক গুরুত্ব জায়গায় রেখে আসলে পলিসি নির্ধারণ করা হয়। সো পলিসিতে আমরা পরবর্তী চ্যাপ্টারে আসবো। আজকে আমরা বুঝতে চাইতেছি যে আনএমপ্লয়মেন্ট আসলে কোত্থেকে কিভাবে হয়, এর পেছনের কারণগুলো কি বা কি কি ধরনের আনএমপ্লয়মেন্ট আছে। সো প্রথমেই আমরা আসলে পপুলেশনকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। আমরা দেখব যে আমাদের যে টোটাল পপুলেশন একটা দেশের, মোট জনসংখ্যার সবাইকে আসলে ওয়ার্কিং এজ পপুলেশন বলে না, অর্থাৎ বয়স ভেদে আমরা জনসংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করি। এর প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটাই হচ্ছে ওয়ার্কিং এজ বা কর্মক্ষম জনসংখ্যা। সো এই কর্মক্ষম জনসংখ্যার এইজ রেঞ্জটা কত, কেউ কি আমাকে বলতে পারবা? 18 ষোলো থেকে থেকে 60। 65 স্যার। কত থেকে? 18 থেকে 60। 18 থেকে 60। 16 থেকে 65 এরকম। 16 থেকে 65, আচ্ছা। 65। ওকে, গুড, গুড, নাইস গেস। আমরা একটু দেখি ইন্টারন্যাশনালি আসলে এটা কতটুকু আছে। ইউজুয়ালি ওয়ার্কিং এজ ইজ বিটুইন 15 and 64 ইয়ার্স। 15 থেকে 64 বছরের যেই জনসংখ্যা, তাদেরকে বলা হয় একটা দেশের ওয়ার্কিং এজ পপুলেশন। ওকে, সো ওয়ার্কিং এজ কারা আসলে? ওয়ার্কিং এজ ইজ দ্য রেঞ্জ অফ এজ at which people are typically engaged in paid or unpaid work. আহ, এবং যাদেরকে কাজে লাগাই আসলে একটা দেশের অর্থনীতি চলে, তারাই হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। খুব সহজ কথায় বাংলাদেশে যদি আপনি সংখ্যাটা চিন্তা করেন, একটু পুরাতন ডেটা 3-4 বছর আগের, এখন সংখ্যাটা হয়তো আর একটু বেশি হবে, অনলাইনে সার্চ করলে আপনি সহজেই পাবেন। বাট আমরা রাফলি ধরে নিতেছি যে এই সংখ্যাটা অলমোস্ট আপনার 115 মিলিয়ন ধরা যাক। যে 115 মিলিয়নের কাছাকাছি একটা সংখ্যা। সো 115 মিলিয়ন মানে হইতেছে যে প্রায় 11.5 কোটি। 11.5 কোটি আমাদের হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, অর্থাৎ এই জনসংখ্যা 15 থেকে 64 বছর বয়সের মধ্যবর্তী। আহ সো আপনাদেরকে যদি আমরা এই ক্যাটাগরাইজ করতে চাই, ঠিক আছে, এই ইউনিভার্সিটি স্টুডেন্টস আপনারা কিন্তু প্রত্যেকেই 15 বছর হওয়ার পরেই, অর্থাৎ খুব সম্ভবত ক্লাস 9-এ বা 10-এ উঠার পরেই আপনারা কিন্তু ওয়ার্কিং এজের মধ্যে চলে আসছেন। আপনারা কিন্তু আসলে শিশু নাই। ওয়ার্কিং এজ পপুলেশনের ডেটা যদি দেখাই আপনাদেরকে, আহ, বাংলাদেশ, ইউকে, জাপান, শ্রীলঙ্কা, পাকিস্তান, কানাডা, কয়েকটা দেশের গ্রাফ আমি এখানে আনার চেষ্টা করছি। 2020 পর্যন্ত ডেটা আমার কাছে ছিল। আহ, এখন হয়তো আরেকটু অ্যাডভান্স ডেটা পাওয়া যাবে। মোটামুটি ট্রেন্ডটা এরকম যে 1980 থেকে শুরু করে 2020, 40 বছরের ব্যবধানে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন কোত্থেকে কোথায় গেছে। তো লাল কালারের যে গ্রাফটা দেখা যাচ্ছে যে 40 মিলিয়ন থেকে শুরু করে রাইজ করে করে একটা পর্যায়ে এখন প্রায় 100, ওই যে 20 মিলিয়ন যেটা আপনাদেরকে বললাম, প্রায় 11.5 কোটি, 12 কোটির কাছাকাছি চলে আসছে। আহ একই ট্রেন্ড দেখা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রেও, এবং এইটা তাদের ক্ষেত্রে আরো বেশি রাইজিং। বর্তমানে কিন্তু তাদের পপুলেশন আমাদের থেকে অনেকখানি ছাড়াই গেছে। যদিও দুই পাকিস্তান একসাথে থাকা অবস্থায় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। অন্যদিকে
আপনার ইউনাইটেড কিংডম, আপনার কানাডা, তারপরে শ্রীলঙ্কা, এদের ওয়ার্কিং এজ পপুলেশন মোটামুটি একটা স্টেবল রেটেই আগাইতেছে, বলা যায় 20-25 মিলিয়ন মতো অলওয়েজই তাদের ওয়ার্কিং এজ পপুলেশন থাকছে, অর্থাৎ এটা ইনক্রিজিং না বা ডিক্লাইনিংও না। এবং থার্ড যে ইন্টারেস্টিং গ্রাফটা সেটা হচ্ছে জাপান। জাপানের এই ব্লু লাইনটা দেখা যাইতেছে যে 80 মিলিয়ন, মানে সবগুলা দেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল 1980 সালে। 80 মিলিয়ন থেকে একটা পর্যায়ে তারা প্রায় 85 মিলিয়ন পর্যন্ত গ্রো করছে 2000 সালের কাছাকাছি সময়ে। এরপর থেকে 2000 সালের পর থেকে এই শতাব্দীতে আইসা তাদের ওয়ার্কিং এজ পপুলেশন কমতে শুরু করছে, এবং এটা এখন এই বলা যায় এশিয়া মহাদেশের মধ্যে আহ অনেকটাই ডিক্লাইনিং ফেজে চলে আসছে, অনেক বেশি ডিক্লাইন করেছে। এবং এই জিনিসটা জাপানের জন্য একটা বড় কনসার্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের সামনে আরেকটা কোয়েশ্চেন, যে এই যে তিনটা ট্রেন্ড আমরা দেখতেছি পপুলেশন স্ট্রাকচারে, যে একটা হচ্ছে ইনক্রিজিং পপুলেশন বা ওয়ার্কিং এজ পপুলেশন বাড়ছে, আম, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট মোটামুটি, আর থার্ডলি হচ্ছে ডিক্লাইনিং ফেজ। এই তিনটা ট্রেন্ডের মধ্যে কোন ট্রেন্ডটা আসলে আপনার দেশের জন্য সবচেয়ে ভালো বলে আপনি মনে করেন? তা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্টটা কেন? কেন স্যার, যদি হচ্ছে কি আমার ওয়ার্কিং এজ পপুলেশন বাড়ে কিন্তু আমি তাদেরকে পর্যাপ্ত জব ফিল দিতে না পারি, তাহলে তো সেটা আমার জন্য বোঝা। যদি আচ্ছা, কনস্ট্যান্ট থাকে স্যার, তাহলে আমার জন্য স্যার কোনো বার্ডেন হচ্ছে না তো স্যার। আপনি ধারণাই করতেছেন যে আমার পক্ষে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না, আমার এনাফ সম্পদ নাই, সুতরাং জনসংখ্যা যা আছে ততটুকু থাকাই ভালো। আপনি একটা জিনিস অ্যাজিউম করে জিনিসটা চিন্তা করছেন। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার? হ্যাঁ স্যার, এটা স্যার ডিপেন্ড করে স্যার আসলে। হ্যাঁ, মানে কিসের ধরেন উপর? স্যার, যেমন স্যার ক্লাইমেটের উপর ডিপেন্ড করে বা হচ্ছে একটা দেশের রিসোর্সের উপর ডিপেন্ড করে। যেমন ওকে। স্যার বাংলাদেশের মধ্যে মানে যেইগুলো হচ্ছে জনসংখ্যা বেশি, যেই সকল এশিয়ান কান্ট্রি গুলাতে, হ্যাঁ। ওরা কিন্তু হচ্ছে ইউরোপে আমেরিকাতে হচ্ছে ওরা যায়, আর ওইখানে হচ্ছে ওরা রাইট। জব করে। আর ওইখানে হচ্ছে জব আছে বাট মানুষ নেই। বাংলাদেশে হচ্ছে উল্টা, মানে মানুষ আছে বা জব নাই। তো যে সকল দেশগুলো হচ্ছে এরকম মানে রিমিটেন্স ডিপেন্ডেন্ট, ওই সকল দেশের জন্য জনসংখ্যা বেশি বা ভালো। হুম। বাট আবার তাহলে অন্য বাংলাদেশের জন্য কি বেশি হওয়া ভালো না? বাংলাদেশ তো রেমিটেন্স ডিপেন্ডেন্ট। বাংলাদেশের জন্য স্যার ভালো, বাট এট দ্য সেম টাইম আনএমপ্লয়মেন্ট হচ্ছে এক্সিস্ট করতেছে, বাট ওভারঅল হচ্ছে ব্যালেন্সড বলতে আচ্ছা, গেলে। আর প্রচুর রেমিটেন্স আসতেছে। গুড। তাহলে মানে কোন ট্রেন্ডটা ভালো আসলে, রাইজিং ট্রেন্ডটাই ভালো নাকি আপনার এরকম ফ্ল্যাট ট্রেন্ড নাকি ডিক্লাইনিং ট্রেন্ড? ডিক্লাইনিং তো স্যার ভালো না, কারণ স্যার বার্থ রেট কমতেছে, মানুষ আচ্ছা। কমতেছে। আচ্ছা, গুড। রাইজিংটা ভালো স্যার আমার মতে। আচ্ছা, ওকে, আর কোনো ওপিনিয়ন? স্যার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের যেমন চায়নার যদি এক্সাম্পল দেখি, ওরা ওদের হচ্ছে জনশক্তিকে ওরকম ভাবে ইউটিলাইজ করতে পারছে, দক্ষ করতে পারছে। তো ওইটা রাইট। হচ্ছে গিয়ে যে আমি ওদেরকে ওরকম ভাবে এসেনশিয়ালি দক্ষ করতে পারি, তাহলে আমার অবশ্যই ইয়েস, সেটা ভালো। তারা চমৎকার অ্যান্সার। ওরকম না যে হচ্ছে আমার রেমিটেন্স এর জন্য বাইরে পাঠাতে হইতেছে না, ওদের দেশের মধ্যেই ওদের হচ্ছে গিয়ে ছোট 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 অনেকগুলো কর্মসংস্থান তৈরি হয়ে গেছে। এন্ড ভেরি বাহির গুড। থেকে এসে হচ্ছে ওদিকে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো ওরাই রাইট। নিজেদের কারখানা তৈরি করতেছে, নিজেদের ওয়ার্কার নিজেরাই হচ্ছে গিয়ে সাপ্লাই দিচ্ছে। তো এরকম যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের যে জনশক্তি আছে তা আমার জন্য ভালো। বাট আচ্ছা, বাংলাদেশ তো সেটা করতে পারতেছে না। So, গুড গুড, আপনারা সবাই ভালো ভালো পয়েন্ট এখানে বলেছেন। সো চায়নার যে ব্যাপারটা, চায়না আসলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য, মানে এখন বলা যায় ফার্স্ট বা সেকেন্ড লার্জেস্ট পপুলাস কান্ট্রি, এবং এই পপুলেশন আসলে তাদের জন্য জনসম্পদ, যেটা তারা সম্পদ হিসেবে কাজে লাগিয়েছে গত 30-40 বছর ধরে। তারা খুব ফাস্টলি এই জনসম্পদ কাজে লাগাই কিন্তু ইকোনমি গ্রো করছে। তাদের ইকোনমির মূল চালিকা শক্তি ছিল তাদের এই বিগ পপুলেশন। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে ফার্স্টে একটা জিনিস বলি। আহ আপনাদেরকে যে আমি একটা গ্রাফ পড়াইছিলাম, গ্রাফটার নাম ছিল প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, পিপিএফ। পিপিএফ গ্রাফটা দেখতে এরকম ছিল। আমাকে একটু বলেন তো, এই যে পিপিএফ, এইটা যখন শিফট করে বাইরের দিকে যায়, এই ঘটনাকে আমরা কি বলি? মনে আছে ইকোনমিক গ্রোথ, আপনাদের? ইকোনমিক গ্রোথ। এক্স্যাক্টলি, এই ঘটনাকে আমরা বলি ইকোনমিক গ্রোথ। এই ইকোনমিক গ্রোথটা হওয়ার পেছনে কি কি ফ্যাক্টর আছে? কোন কোন কারণে গ্রাফটা শিফট করতে পারে বলেন তো? স্যার এই যে স্যার ম্যান পাওয়ার বাড়তেছে, বাড়া। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হইতেছে, ভেরি রিসোর্স গুড, বাড়তেছে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ক্যাপিটাল ইনক্রিজ করতে পারে। প্রথম যে রিজনটা ছিল সেটাই দক্ষ কিন্তু ছিল জনশক্তি স্যার। লেবার ফোর্স। আপনার লেবার ফোর্সের কোয়ালিটি অর কোয়ান্টিটি যদি বৃদ্ধি পায়, তাইলে আপনার ইকোনমির ক্যাপাসিটি, সক্ষমতা বৃদ্ধি পায়। ইন এ সেন্স আপনার ইকোনমিক গ্রোথ হয়। তাহলে ইকোনমিক গ্রোথের পেছনে মূল চালিকা শক্তি কিন্তু আপনার ওয়ার্কফোর্স, বা ওয়ার্কফোর্সের কোয়ালিটি ইমপ্রুভ করা। পরিমাণ এবং কোয়ালিটি দুই জায়গাতেই যদি ইমপ্রুভ করতে পারেন, তাহলে কিন্তু ইকোনমি গ্রো করবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে যতই আমাদের
ওয়ার্কিং এজ পপুলেশন বেশি থাকবে তত কিন্তু ইকোনমিক গ্রোথের চান্সটা বেশি হবে, পোটেনশিয়াল সক্ষমতাটা বেশি থাকবে। এখন আসেন, লেজিট একটা কনসার্ন হচ্ছে যদি আমরা এই জনসংখ্যাকে কাজে লাগাইতে না পারি, তাইলে তখন এটা বরঞ্চ একটা বোঝার জায়গায় পরিজনিত হইতে পারে, সেটা একটা ট্রু কনসার্ন। কিন্তু গিভেন দ্যাট আপনি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারেন, তাহলেই কিন্তু আপনার জনসংখ্যাটা একটা সম্পদ, যেমন চায়না যেটা করে দেখাইছে। অন্যদিকে এই যে কনস্ট্যান্ট রেটে যে কান্ট্রিগুলোর আপনি দেখতেছেন, এখানে কানাডা বা ইউনাইটেড কিংডম, তারা কিন্তু ইন্টারনালি নেগেটিভ একটা গ্রোথের মধ্যে দিয়ে যাইতেছে। তাদের ইমিগ্রেশনের ফলে, অর্থাৎ বাইরের থেকে অনেক দেশের মানুষ এখানে যাওয়ার ফলে কিন্তু আসলে তাদের এই ওয়ার্কিং এজ পপুলেশনটা মোটামুটি একটা কনস্ট্যান্ট আছে এবং তাদের ইকোনমি গুলো ওইভাবে চলতেছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে জাপানের এই মুহূর্তে পপুলেশন ধরে রাখতে বা পপুলেশন ইনক্রিজ করাইতে তারা প্রচন্ড পরিমাণ প্রণোদনার আয়োজন করেছে, বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছে, উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তাদের পপুলেশন বাড়ার যে নেগেটিভ বা কমে যাওয়ার ঘটনা ঘটতেছে। এবং তারা 2050 সালের পর থেকে খুবই দুর্বল অর্থনীতির দেশে পরিণত হওয়া, আবার রিস্কি জোনে পরিণত হয়ে যাওয়ার একটা চিন্তা তারা করতেছে। তাদের জন্য এটা কিন্তু একটা খুব রিস্কি ফেজ চলতেছে। এখন এই যে ইনক্লাইনিং পপুলেশন, আপনারা ছোটবেলা থেকেই পড়ছেন যে পপুলেশন যত বেশি হয় তত খারাপ। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি চায়নার মতো এই লার্জ পপুলেশনকেও জনসম্পদে রূপান্তর করে সুপার পাওয়ার হইতে পারেন, তা এবং আমার ইকোনমি সূত্র বলতেছে ইকোনমিক গ্রোথ হইতে গেলে পপুলেশন বাড়া প্রয়োজন, সেই জায়গায় বসে আমরা কিন্তু এখন এই আমাদের যে পুরাতন নলেজটা, এটাকে এক ধরনের রিফিউট করতে পারি। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আপনার কাছে আপনার ইকোনমিতে ক্যাপাসিটি নাও থাকে, তখন কিন্তু আপনি এই জনসম্পদ রপ্তানি করে প্রচুর পরিমাণে রেমিটেন্স আর্ন করতে পারেন। এটা আরেকটা বড় ইস্যু। এবং লাস্টলি একটা জিনিস আপনাদেরকে আমি বলি, পৃথিবীর ইতিহাসে আপনি যদি গত কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, কোন দেশ বা কোন রাষ্ট্র বা কোন জাতি আসলে পপুলেশনের কারণে দুর্বল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে বা হেরে গেছে, এরকম ঘটনা কখনোই দেখা যায় নাই। ইতিহাস আমাদেরকে বলে, যত তোমার ম্যান পাওয়ার বেশি থাকবে, তত তোমার সক্ষমতা বেশি হবে, তোমার সার্ভাইভালের চান্স বেশি হবে, তোমার জিতে যাওয়ার চান্স বেশি হবে। সো মডার্ন এই যে আইসাও আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলা কিন্তু এখন রিয়ালাইজ করতেছে যে ম্যান পাওয়ারের জোর মানে প্রয়োজনীয়তা কতটুকু। আমাদেরকে যেই জনসংখ্যা নীতিগুলা পড়ানো হয়েছে বা থিওরিগুলা, এগুলা পড়ানোর একমাত্র কারণ ছিল উই ওয়ার কলোনিয়া আন্ডার কলোনিয়ালিজম। সো কলোনিয়ালিজমের আন্ডারে থাকার ফলে আমাদেরকে এইটা বোঝানো হয়েছে যে তোমাদের পপুলেশনই তোমাদের মূল সমস্যা। কলোনিয়ালিস্টরা তারা যেভাবে সম্পদ নিয়ে গেছে বা আমাদের সিস্টেমগুলোর স্ট্রাকচারকে ভেঙে দিছে, এইটাকে তারা স্বীকার না করে সমস্ত দোষ আমাদের পপুলেশনের উপরে চাপাই দিয়ে এইটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং এতে করে মানে আমাদের দক্ষতা যোগ্যতা বাড়ার যে সুযোগগুলা বা আমাদের ক্যাপাসিটি বাড়ানোর সুযোগগুলাকে তারা আসলে প্রকাশ হইতে দেয় নাই। এবং সামনের দুনিয়ায় যখন ধরেন কোনো যুদ্ধ আসতে যাবে বা মহামারী আসবে, অটোমেটিক্যালি কিন্তু পপুলেশন কমবে। সো একটা ইনক্লাইনিং পপুলেশন ট্রেন্ডের কান্ট্রি প্রাকৃতিকভাবে অটোমেটিক্যালি দুর্যোগ বা হচ্ছে যুদ্ধ বা মহামারীর মাধ্যমে এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যায়। সো এজ এ নেশন, আপনার গ্রোথের জন্য, সার্ভাইভালের জন্য বা হচ্ছে আপনার প্রোগ্রেসের জন্য এবং আপনার যুদ্ধে জিতে যাওয়ার চান্সের জন্য কিন্তু একটা ইনক্লাইনিং পপুলেশনই আপনার জন্য বেটার আউটকাম দিবে। তারপর আসেন, আহ কোথায় চলে গেলাম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই শব্দটার মানে কি আপনারা জানেন? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? এটা কি স্যার ওই যে এইজ বেসড হচ্ছে ওয়ার্কিং এবিলিটি? আচ্ছা, ডেমোগ্রাফি শব্দটার মানে অর্থ হইতেছে পপুলেশন অ্যানালাইসিস, ডিভিডেন্ড শব্দের অর্থ হচ্ছে লভ্যাংশ। জনসংখ্যা থেকে যেই লাভ পাওয়া যাবে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। যখন একটা দেশে ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা তার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বা অনেকখানি বেশি হয়, তখন ওই দেশের ইকোনমিক গ্রোথের পোটেনশিয়াল তৈরি হয়। অর্থাৎ প্রচন্ড পরিমাণ আপনার ইকোনমি প্রবৃদ্ধি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এবং আহ, এই প্রোডাক্টিভিটির যেই চান্সটা, এই যে বুস্ট ইন দ্য ইকোনমিক প্রোডাক্টিভিটি, এই ঘটনাটাকেই বলা হয় আসলে
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবং যখন আপনার ইকোনমির একটা প্রোডাক্টিভিটি বুস্ট করার চান্স তৈরি হবে, আহ, সেটা কখন হবে? যদি আপনার পিপল ইন দ্য ওয়ার্কফোর্স আর হায়ার রিলেটিভ টু দ্য নাম্বার অফ ডিপেন্ডেন্টস। আপনার দেশে যে 15 বছরের কম জনসংখ্যা এবং 64 বছরের উপরে এলডারলি জনসংখ্যা, তাদের পরিমাণ যদি কম হয়, তারা কিন্তু ডিপেন্ডেন্ট। তাদের পরিমাণ কম কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশন বেশি, তাহলে ডিপেন্ডেন্সি রেশিওটা কম, তাহলে ইকোনমিক প্রোডাক্টিভিটি বুস্ট হওয়ার একটা বড় চান্স তৈরি হবে। যেটা কিন্তু জাপানের ক্ষেত্রে এখন ডিক্লাইনিং, সেখানে ডিপেন্ডেন্সি রেশিওটা বাড়তেছে। সো আমরা বর্তমানে এমন একটা ফেজে আছি যেটা কিন্তু একটা দেশের বা জাতির জন্য কয়েকশো বছরে একবার হয়। কয়েকশো বছরের মধ্যে নির্দিষ্ট একটা সময়, একটা 20-30 বছরের পিরিয়ড থাকে, যেই সময়ে ওয়ার্কিং এজ পপুলেশন বা একটা জেনারেশনের মধ্যে এরকম পাওয়া যায়, যেই জেনারেশনে ওয়ার্কিং এজ পপুলেশন বিকামস লার্জার দ্যান দ্য নন ওয়ার্কিং এজ পপুলেশন। এই মুহূর্তে আমরা সেই ফেজটাতে আছি যে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন ইজ মাচ মাচ হায়ার দ্যান নন ওয়ার্কিং এজ পপুলেশন। সো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করার মতো একটা সুযোগে আমরা আছি ইকোনমিক প্রোডাক্টিভিটি বুস্ট এবং পোটেনশিয়ালের জায়গায়। এবং এইটা চিরকাল থাকবে না। বর্তমান পপুলেশন ট্রেন্ড আমাদেরকে এইটাই বলতেছে, আগামী 20, 30, 40, 50 বছর পরে হয়তো ওয়ার্কিং এজ পপুলেশনের যে রেশিও, সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, ডিপেন্ডেন্সি রেশিওটা অনেক বেশি বেড়ে যাইতে পারে। এখন এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যা থেকে লভ্যাংশ, এটা যদি আপনাকে নিশ্চিত করতে হয়, তাইলে মেজরলি কয়েকটা জায়গায় আপনার কাজ করতে হবে। খুবই সহজ বিষয়, আপনারা অলরেডি জানেন। আপনার পপুলেশনের হেলথ নিয়ে আপনার কাজ করতে হবে। দুর্বল, অসুস্থ, ভঙ্গুর জনসংখ্যা দিয়ে আপনি ইকোনমির জন্য কল্যাণ নিয়ে আসতে পারবেন না। পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে আপনার প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হবে। তার মাধ্যমে আসলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং একটা ফাস্টার ইকোনমি ক্রিয়েটেড হবে। এবং যেহেতু আপনার ইনক্লাইনিং পপুলেশনকে আহ কর্মসংস্থানের সুযোগ না দিতে পারলে আসলে কোনো লাভ নাই। সো এই জায়গাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যে ডেভেলপমেন্ট আপনি করতে চাইতেছেন, এটা আসলে কয়েক দশক পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদের জন্য এটা সাস্টেনেবল হইতে হবে। তাইলে আসলে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই সিকিউর করা সম্ভব হবে। সো এবার আসেন তিনটা ক্যাটাগরি, এই ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। প্রথম গোষ্ঠীটা হইতেছে এমপ্লয়েড, সেকেন্ডলি হচ্ছে আনএমপ্লয়েড, থার্ড যে ক্যাটাগরি সেটার নাম আমরা একটু পরে বলবো। আচ্ছা, এখন এমপ্লয়েড কারা? খুব সহজ সংজ্ঞা এখানে আমি দেখাই দিতেছি পয়েন্টস করে, যে এমপ্লয়েড হচ্ছে তারা যারা বেতনের বিনিময়ে এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, যারা ব্যবসা করতেছে প্রফিটের জন্য, আবার যারা ফ্যামিলি মেম্বারের বিজনেসে আনপেইড অবস্থায় কাজ করতেছে, তারাও এমপ্লয়েড। আবার যারা হচ্ছে কোনো কাজ করে টেম্পোরারিলি অ্যাবসেন্ট আছে, তারাও এমপ্লয়েড। সো এইভাবে এমপ্লয়মেন্টের যেই ক্রাইটেরিয়া, এই সমস্ত জনসংখ্যা যারা ফিল আপ করতেছে, তারা হচ্ছে মোট এমপ্লয়েড জনসংখ্যা। এই তিনটা ক্যাটাগরি কিসের ক্যাটাগরি? এটা কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের ক্যাটাগরি। এমপ্লয়েড, আনএমপ্লয়েড আরেকটা ক্যাটাগরি পরে বলতেছে। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওয়ার্কিং এজ আনপেড ওয়ার্কার এই পয়েন্টটা বুঝতে পারিনি। ওয়ার্কিং অ্যাজ আনপেইড ওয়ার্কার্স ইন এ ফ্যামিলি মেম্বার্স বিজনেস। ধরেন আপনার বাবা ব্যবসা করে, ঠিক আছে? আপনার বাবার ব্যবসা, আপনাকে রিজিওনাল ম্যানেজার হিসেবে দেওয়া হয়েছে, আপনি ওখানে কাজ করতেছেন, কিন্তু আপনাকে সরাসরি আপনার বাবা কোনো বেতন দিতেছে না। ওই ফার্মের যে টোটাল প্রফিট, ওই প্রফিট আপনার ঘরেই আসতেছে, ওইখানেই আপনার বেতনটা বাসায় চলে আসতেছে, বাট আলাদা করে আপনাকে বেতন দিতেছে না। আপনি আনপেইড, মানে সরাসরি পেমেন্ট পাইতেছেন না, কিন্তু আপনি ওই যে আপনার ফ্যামিলির বিজনেসের মধ্যে কাজ করতেছেন। এইটা হচ্ছে ওয়ার্কিং এজ আনপেইড ওয়ার্কার ইন দ্য ফ্যামিলি মেম্বার্স বিজনেস। আচ্ছা, এরপর আসো সেকেন্ড ক্যাটাগরি। ও সরি, আরেকটা ক্যাটাগরি বাদ পড়ে গেছে, ফুল টাইম এবং পার্ট টাইম। পার্ট টাইম যত জব আছে, এরাও কিন্তু এমপ্লয়েড হিসেবে কানেক্ট ক্যালকুলেটেড হবে। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরি আনএমপ্লয়েড। এইটাই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং। আপনারা গেস করেন ফার্স্টে, দেখি যে আনএমপ্লয়েড কাদেরকে বলে। আপনারা কি আনএমপ্লয়েড কিনা? না স্যার, টিউশন করি তো স্যার। আচ্ছা, মানে পার্ট টাইম কাজ করলে ঠিক আছে, আর ধরেন আপনাদের বয়সে যারা এখন কিছু করতেছে না, তারা কি বেকার? থিওরিটিক্যালি তো স্যার বেকার। স্যার বেকার না আসলে, মানে নিশ্চয় হচ্ছে যদি আমার আমার পড়াশোনার এই শেষ হওয়ার পরে যদি আমি কিছু না করতে পারি, তাহলে হচ্ছে আনএমপ্লয়মেন্ট ধরে না, বাংলাদেশে। ব্যাপারটা সেরকম না। আমি একটু তাইলে তোমাদেরকে ক্যাটাগরিটা দেখাই। জিনিসটা হইতেছে, আনএমপ্লয়েড আমরা তাদেরকে বলি যারা কাজ করতেছে না, বাট অ্যাভেইলেবল ফর ওয়ার্ক, যারা চেষ্টা করতেছে কাজ খোঁজার, অথবা কাজে ছিল, মানে চাকরি হারায় ফেলছে এবং কাজ করার জন্য
বসে আছে, যে কোনো মুহূর্তে ডাক পাইলেই কাজ করতে যাবে। এই কয়েকটা শ্রেণীর মানুষকে বলে বেকার। তাহলে বেকার হওয়ার শর্ত শর্ত কি খেয়াল করে দেখো। বেকার যদি তুমি নিজেকে বলতে চাও, তাইলে তোমাকে অ্যাভেইলেবল হইতে হবে এবং কাজ খোঁজার চেষ্টা করতে হবে। মানে তুমি কাজের জন্য অ্যাভেইলেবল, তোমাকে কাজে ডাকলে তুমি কাজ করতে ইচ্ছুক, এবং তুমি স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় বর্তমানে কাজের সন্ধানে আসো, কাজ বা ব্যবসার চেষ্টায় আসো, অথবা চাকরির সন্ধানে আসো। তোমার স্ট্যাটাস যদি এমন হয়, তাইলে কেবলমাত্র তুমি বেকার। যদি তুমি কাজের সন্ধান না করে থাকো বা কাজের জন্য অ্যাভেলেবল টাইম তোমার না থাকে, তাইলে কিন্তু তুমি ওয়ার্কিং এজ হওয়ার সত্ত্বেও বেকার ক্যাটাগরির মধ্যে পড়বা না। তাইলে এখন বলো, যারা এখন টিউশনি টিউশনি বা অন্য যে কোনো কিছু করতেছো না, তারা কি বেকার কিনা? স্যার এখানে কাজ বলতে তো আমার এর এগেনস্টে পেমেন্ট থাকতেছে, তাই না? হ্যাঁ, এমপ্লয়মেন্টের সংজ্ঞা তো আমরা এর আগে বলছি যে এখানে যদি তুমি যে কোনো পেইড ওয়ার্ক করো, বা হচ্ছে ফ্যামিলি বিজনেসে আনপেইড ওয়ার্ক করো, পার্ট টাইম জব করো, ফুল টাইম জব করো, বা হচ্ছে বিজনেস করো, তাইলেই সব হইলে তুমি এমপ্লয়েড। ঠিক আছে। আচ্ছা, এখন এই এর বাইরে তিনটা যে যারা, ক্যাটাগরি স্যার, ব্যাপারটা তিনটা হইতেছে ক্যাটাগরিতে স্যার দেখালেন, এই তিনটা ক্যাটাগরি কি হচ্ছে মানে 15 থেকে 64 এর রাইট মাঝের রাইট, যারা? এর মাঝে যারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন মজার বিষয় হইতেছে, তোমাদের মধ্যে যারা আছে যে কাজ করতেছে না, ব্যবসা করতেছে না, এবং এই মুহূর্তে কাজ করতে ইচ্ছুক না, কাজ খোঁজার চেষ্টাও করতেছে না, কোনো ব্যবসা করার বা চাকরি করার চেষ্টা করছে না, করতে ইচ্ছুক না, এই জনসংখ্যাকে বলা হয় আউট অফ লেবার ফোর্স। দে আর নট ইন দ্য লেবার ফোর্স। ওকে, তাহলে এরা হচ্ছে এই থার্ড ক্যাটাগরি, যারা নট লুকিং ফর আনএমপ্লয়েড বাট নট লুকিং ফর জব। চাকরি নাই, কাজ নাই, ব্যবসা নাই, বাট অলসো নট লুকিং ফর জব, সাচ এস ফুল টাইম স্টুডেন্টস, পুরা কাজটা তাদের শুধুমাত্র পড়ালেখার মধ্যেই যাইতেছে। হোম মেকার্স বা রিটায়ারিজ, যারা পুরোপুরি রিটায়ার করে ফেলছে, অন্য কোনো কাজ করে না, অবসর ঘোরাঘুরি করে, এদেরকে বলা হইতেছে নট ইন দা লেবার ফোর্স। ওকে, সো এই হচ্ছে 15 থেকে 64 বছরের জনসংখ্যার তিনটা ক্যাটাগরি। এমপ্লয়েড, এরা হচ্ছে আনএমপ্লয়েড, যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু চেষ্টা করার পরেও চাকরি পাইতেছে না, অথবা চেষ্টা করার পরেও ব্যবসা করতে পারতেছে না, এরা হচ্ছে বেকার, কাজ খুঁজে কাজ পায় না। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা এখন কাজ করতে প্রস্তুত না বা কাজের সন্ধানে নাই, তারা হচ্ছে আউট অফ লেবার ফোর্স। তাহলে আপনারা কিন্তু আসলে 3 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়তেছেন, আপনাদের মধ্যে যারা বেশিরভাগ আছেন। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতেছে, স্যার আপনি হঠাৎ করে নতুন একটা শব্দ এখানে আনলেন, লেবার ফোর্স। লেবার ফোর্স জিনিসটা কি আসলে? লেবার ফোর্স জিনিসটা খুবই সহজ একটা বিষয়। লেবার ফোর্স হচ্ছে একটা দেশের টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স, যারা এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড। ঠিক আছে, এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড দেরকে বলা হয় টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। এটাই হচ্ছে লেবার ফোর্স। লেবার ফোর্স ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন এ কান্ট্রি। দেশের মোট আহ, আহ, কাজে জড়িত জনসংখ্যা, চাকরি বা ব্যবসায় জড়িত জনসংখ্যা, এবং চাকরি বা ব্যবসা করতে ইচ্ছুক জনসংখ্যার যে সমষ্টি, এরাই হচ্ছে লেবার ফোর্স। এই কারণে 3 নম্বর ক্যাটাগরি, যারা আসলে কাজে নাই এবং কাজ করতে ইচ্ছুকও না, তাদেরকে কিন্তু আমরা এই লেবার ফোর্সের বাইরে ধরছি। তাইলে এই তিনটা ক্যাটাগরি যে আমরা দেখাইলাম, এই তিনটা ক্যাটাগরির 1 নম্বর ক্যাটাগরি এবং 2 নম্বর ক্যাটাগরি যোগ করলে পাওয়া যাবে লেবার ফোর্স। 3 নম্বর যারা আছে তারা হচ্ছে আউট অফ লেবার ফোর্স। সো ওয়ার্কিং এজ পপুলেশনের 2 ভাগ, লেবার ফোর্স আর নট ইন লেবার ফোর্স। আর লেবার ফোর্সে কারা আছে? এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড। সো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশের লেবার ফোর্স 21 সালের ডেটা অনুযায়ী প্রায় 7 কোটির কাছাকাছি। সো 7 কোটির কাছাকাছি মানুষ চাকরিতে আছে, ব্যবসাতে আছে, বা চাকরি বা ব্যবসার চেষ্টা করতেছে। So, এই হচ্ছে মোট লেবার ফোর্স। মজার বিষয় দেখেন, এই যে সংখ্যাটা 7 কোটি, আমরা কিন্তু এর আগে ওয়ার্কিং এজ পপুলেশনের একটা সংখ্যা দেখেছিলাম। এই ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা ছিল প্রায় কত, প্রায় 12, প্রায় 13, 13.5 কত, সরি, 11.5 কোটি, 12 কোটির কাছাকাছি। সো 12 কোটির কাছাকাছি জনসংখ্যার মধ্যে 7 কোটি কিন্তু লেবার ফোর্সে আছে, অর্থাৎ বাকি 5 কোটি জনসংখ্যা বা 4.5 থেকে 5 কোটি জনসংখ্যা কিন্তু লেবার ফোর্সের বাইরে থেকে যাচ্ছে। এর মধ্যে একটা বড় অংশ কিন্তু
স্টুডেন্টস, এবং এই সংখ্যাটা দেশ ভেদে ভ্যারি করে। বাংলাদেশের যে লেবার ফোর্সের পরিমাণ তার চাইতে জাপানের লেবার ফোর্সের পরিমাণ অনেক অনেক বেশি, চায়নাতেও লেবার ফোর্সের পরিমাণ অনেক অনেক বেশি, বিকজ তারা অনেক ইয়াং এজ থেকে কোনো একটা পার্ট টাইম কাজ বা কারিগরি কোনো একটা শিক্ষার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে কাজের মধ্যে ইনভলভ থাকে। এমনকি এখন ইন্ডিয়াতেও জিনিসটা প্রচলন হয়েছে, একদম স্কুল লেভেল থেকে তাদেরকে এন্টারপ্রেনিউরিয়াল স্কিল শিখায় প্র্যাকটিক্যালি কাজ করার কিছু টাস্ক দিয়ে তাদেরকে কিন্তু ওখানে লেবার ফোর্সের মধ্যে পার্ট টাইম হইলেও ঢুকানো হইতেছে। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করব, সে ক্যালকুলেশনটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা হচ্ছে খুবই সহজ। এই রেটটা আমরা কিভাবে বের করব, আমাদের যে ওয়ার্কিং এজ পপুলেশন ছিল তার কত শতাংশ আসলে লেবার ফোর্সের মধ্যে, অর্থাৎ কাজে আছে অথবা কাজ করতে ইচ্ছুক। তো আমরা দেখছিলাম যে প্রায় 12 কোটির কাছাকাছি ছিল ওয়ার্কিং এজ পপুলেশন, আর 7 কোটির কাছাকাছি ছিল লেবার ফোর্স। সংখ্যাগুলো বসাই দিলে সূত্রের মধ্যে আমরা পাইতেছি বাংলাদেশের লেবার ফোর্স পার্টিসিপেশন বা এলএফপিআর হচ্ছে 61.4%। সো এই সংখ্যাটায় যদি আমরা একটু গ্রাফিক্যালি চিন্তা করি, তাহলে দেখেন বাংলাদেশের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট মোটামুটি এই 60%, 62-63 এই পার্সেন্টেজেই সবসময় ছিল। ঠিক আছে, এখানে আরেকটু আমার এক্সিস্টের কারণে একটু কম নিচে চলে আসছে। আম, অন্যান্য দেশের জায়গায় যদি আপনি দেখেন, পাকিস্তানের ক্ষেত্রে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট আরেকটু কম ছিল, এখানে বেশ খানিকটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ডে আস্তে আস্তে এটা উপরে উঠছে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সময় লেবার ফোর্স পার্টিসিপেশন রেট অনেক হাই ছিল, এরপরে আমরা ধীরে ধীরে দেখছি এটা ডিক্লাইন করে পাকিস্তানের নিচে চলে আসছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা অনেক হাই ছিল, একটা ফ্লাকচুয়েটিং ট্রেন্ডের মধ্যে দিয়ে যে যে এটা আসলে এখন বাংলাদেশের নিচে চলে আসছে। সো এই গ্রাফটার অ্যানালাইসিস আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আপনারা নিজেরা একটু গুগলে বা কয়েকটা ইয়ের মধ্যে সার্চ ইঞ্জিনে যে দেখার চেষ্টা করবেন যে লেবার ফোর্স পার্টিসিপেশনটা এক এক দেশে বেশি বা কম কেন, কেন বাংলাদেশে কম বা এখানে বেশি, এটা আপনাদের উপরে টাস্ক থাকলো, আপনারা একটু বের করার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, স্যার এরপরে আমরা হচ্ছে এর আগে গ্রাফটাতে দেখছিলাম যে পাকিস্তানের যে হচ্ছে গিয়ে রেখাটা এটা বাংলাদেশ থেকে উঁচু ছিল। সেটা ছিল হচ্ছে এটা না আমার, স্যার, একদম শুরুতে যে হচ্ছে গ্রাফটা হ্যাঁ দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং এজ পপুলেশন, ওই জায়গা থেকে স্যার এখানে পাকিস্তানের এত মানে নিচে ওদের কেন? ওয়ার্কিং এজ পপুলেশন বাড়তেছে, মানে ওদের মানে সাধারণ পপুলেশন বাড়তেছে, কিন্তু পপুলেশনের মধ্যে পপুলেশনের মধ্যে ওই যে লেবার ফোর্সের যে পরিমাণ, অর্থাৎ এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড যে জনগোষ্ঠী, এই পরিমাণটা বা এই পার্সেন্টেজটা তাদের হচ্ছে প্রায় অর্ধেকের কাছাকাছি, 50%-এর মতো মানে কি তাদের ওদের ছিল। স্যার এমপ্লয়মেন্ট রেট কম এরকম? মানে এমপ্লয়েড আনএমপ্লয়েড মিলাইয়া যে মোট সংখ্যাটা, মানে এইটাই বাংলাদেশ বা এই বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কার চাইতে কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লেবার ফোর্স কিন্তু হচ্ছে এমপ্লয়েড আনএমপ্লয়েড দুইটা সংখ্যার যোগফল। ঠিক আছে, সো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট হচ্ছে ওয়ার্কিং এজ এর মধ্যে কতজন আহ, কি বলে যে বেকারের উল্টা কি, মানে কর্মে আছে, কর্মে নিযুক্ত প্লাস বেকার, এই মোট সংখ্যাটা হচ্ছে পার্সেন্টেজটা আমরা এখানে দেখাইছি। আর স্যার এটা যদি আপনি পাকিস্তানে অন্যান্য স্যার কান্ট্রির ক্ষেত্রে দেখতে চান, সবচেয়ে বেশি হাই রেটটা পাওয়া যায় চায়নাতে। চায়নায় লেবার ফোর্স পার্টিসিপেশন রেট অনেক হাই, 84%, অবশ্য এটা 1990-র কথা, এটাও ধীরে ধীরে ডিক্লাইন করে 70%-এর এখানে চলে আসছে। এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা যে আগে এশিয়ান কান্ট্রিগুলো দেখাইলাম, এশিয়ান কান্ট্রির গ্রাফের এক্সিস শুরু হয়েছে দেখেন 50% থেকে, এক্সিস শেষ হইতে 66%, মানে এর বেশি পার্সেন্টেজ নাই। কিন্তু এখানে যে গ্রাফগুলো দেখাইছি, এখানে এক্সিসের শুরুই হয়েছে 70% থেকে। মানে আগের কান্ট্রিগুলোর সাথে এই গ্রাফ যদি মিলান, আগের কান্ট্রিগুলোর গ্রাফগুলো নিচে থাকবে, তার উপরে এই গ্রাফগুলো শুরু হয়েছে। সো জাপানে 1990-তে যেখানে 70% ছিল লেবার ফোর্স পার্টিসিপেশন, ওদের পার্টিসিপেশন রেট কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাইতেছে। মানে এই এই মুহূর্তে মানে রিসেন্ট ডেটা অনুযায়ী জাপানের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সবচেয়ে বেশি। মানে ওদের যত কর্মক্ষম জনসংখ্যা আছে তাদের মধ্যে প্রায় 80% মানুষ কাজে আছে বা কাজের চেষ্টা করতেছে। ঠিক আছে, কাজে আছে বা চেষ্টা করতেছে। এবং চায়নাতে এই রেটটা তার চেয়েও অনেক বেশি ছিল, এবং ধীরে ধীরে এটা কিছুটা কমে আসছে, 75%-এর কাছাকাছি নেমে আসছে। অন্যদিকে ইউনাইটেড কিংডমে এটা ফ্লাকচুয়েটিং করে মাঝখান দিয়ে কমে গিয়েছিল মন্দার সময়, এরপর আস্তে আস্তে বাড়ছে, যেটা কানাডার ক্ষেত্রেও একই রকম প্রায়। ইউনাইটেড স্টেটসেও দেখা যাচ্ছে যে সময় আপনার মন্দা হয় 2007, 2008, 2009, 2010, 2011-র দিকে, এই সময়টা এটা বেশ খানিকটা কমে গেছে, এরপরে আবার ইনক্লাইনিং ট্রেন্ডে
আসতেছে। আচ্ছা, এর স্যার মধ্যে কোনো রিডাকশন প্রশ্ন মানে আছে? স্যার নট ইন দা লেবার ফোর্স বাড়তেছে। হ্যাঁ, মানে যদি এমন হয় যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কমে যাচ্ছে, হ্যাঁ, এই যে এই ডিক্লাইনিং, তার মানে নট ইন দা লেবার ফোর্স বাড়তেছে, ট্রু। আচ্ছা, এবার আসেন স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ক্যালকুলেশন, স্যার আনএমপ্লয়মেন্ট রেট। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে চাইতেছিলা? স্যার স্যার মানে আমরা তো একটু আগে দেখলাম মানে যে হচ্ছে যদি একটা দেশের হচ্ছে লেবার ফোর্স বাড়ে তাহলে হচ্ছে তার মানে ইকোনমিক গ্রোথ হয়। হ্যাঁ, তো লেবার ফোর্স পার্টিসিপেশন যে রেটটা, ওই রেট থেকে তো হচ্ছে এটা বুঝতেছি যে হচ্ছে কতটুকু লেবার পার্টিসিপেট করতেছে, তাই না? রাইট। গ্রাফের মধ্যে তো হচ্ছে ইউনাইটেড স্টেটস বা হচ্ছে কানাডার ক্ষেত্রে মানে ওই রেটটা তো কম, হ্যাঁ, বাট ওদের ইকোনমি তো অনেক ভালো, মানে জিনিসটা উল্টা হয়ে গেল না? কোনটা কোনটা বুঝি নাই, আবার বলো। যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটস বা কানাডার ক্ষেত্রে যে গ্রাফটা হ্যাঁ, ছিল, গ্রাফটা তো ডিক্লাইনিং ছিল। হ্যাঁ ইউনাইটেড ডিক্লাইনিং, স্টেটস বা কানাডার ক্ষেত্রে ডিক্লাইনিং ছিল। এই যে ইউনাইটেড কানাডা ডিক্লাইনিং ছিল, জি স্যার। ওই যে না, ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে আমরা দেখছি যে এইখানে যে 1990s এর দিকে, দেখো এটা কিন্তু ইনক্লাইনিং। এরপরে 2000 সালের পরে এই যে মন্দা যেই সময়টায় চলছে, এই মন্দার সময় অর্থনীতিতে কাজের সুযোগ কমে যাওয়ার ফলে এইটা ডিক্লাইনিং এ চলে আসছে, কিন্তু 2013-14 পরে থেকে দেখো এটা আবার ইনক্লাইনিং এ আসছে। আবার তুমি ক্যানাডার গ্রাফটা ফলো করো, ওদেরটা আবার এই সময়ে ডিক্লাইন করে এটা ধীরে ধীরে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, আবার ইনক্লাইনিং হয়েছে, মানে মোটামুটি। কিন্তু দেখো জিনিসটা হইলো কি, আমি এই 5টা গ্রাফের প্রত্যেকটাই খেয়াল করো 70%-এর উপরে। কিন্তু এই আগের গ্রাফগুলো তুমি দেখো, এই গ্রাফগুলো প্রত্যেকটাই তোমার, এই যে শ্রীলঙ্কা বাদ দাও, বাকি সবই 60%-এর নিচে, 60% বা তার নিচে। ঠিক আছে, সো মানে ধরা যাক 65%, আমরা একটা 65%-এর বার দিয়ে বললাম যে এই 4টা কান্ট্রির এলএফপিআর 60%-এর নিচে। কিন্তু এখানে এরা এইসব কান্ট্রিতে 70%-এর উপরে। এখন আমেরিকা বা কানাডার লেবার ফোর্স পার্টিসিপেশন রেট 78 থেকে 76-এ নেমে যাক না কেন, ইট ইজ স্টিল মাচ মাচ হায়ার দেন দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ, তাই না? ব্যাপারটা কি বুঝতেছো? জি স্যার, মানে তোমার কম কোশ্চেন, বাট still আমাদের থেকে বেশি। রাইট, তাহলে তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, গুড। তাহলে এর পরেরটা আসো, আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে হিসাব করতে হয়। সো আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে লেবার ফোর্সের মধ্যে কত কত সংখ্যক মানুষ আনএমপ্লয়েড। লেবার ফোর্স মানে কি? লেবার ফোর্স মানে হচ্ছে এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড। কেন এটা বলতেছি, মানে যারা কাজ করতে ইচ্ছুক আমরা তাদেরকে বলতেছি লেবার ফোর্স। কর্মক্ষম মানে হইতেছে ওয়ার্কিং এজ। কর্মক্ষমর মধ্যে যারা কাজ করতে উইলিংনেস যাদের আছে, এই জনসংখ্যার মধ্যে একটা অংশ কাজ পাইছে, বাকি অংশটা কাজ পায় নাই। সো মোট যারা কাজ করতে ইচ্ছুক, বেকার এবং বেকার, কি বলে যে কর্মে নিযুক্ত, লেবার ফোর্স মানে কি এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড, এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড, এই দুইটা সংখ্যার যোগফল। সরি, এখানে আমি এটা দিয়ে লিখি। ঠিক আছে, লেবার ফোর্স মানে হচ্ছে এমপ্লয়েড প্লাস আনএমপ্লয়েড। সো মোট এই সংখ্যাটার মধ্যে কত শতাংশ আনএমপ্লয়েড, মানে নিচে থাকবে এমপ্লয়েড আনএমপ্লয়েড, উপরে থাকবে শুধু আনএমপ্লয়েড। ওকে, যে মোট কাজ করতে ইচ্ছুক জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট আসলে কাজের চেষ্টা করেও কাজ পায় না। সো বাংলাদেশের অফিসিয়াল ডেটা অনুযায়ী যেটা পাওয়া যাইতেছে যে 5.23% মতো, 21-এর ডেটা অনুযায়ী। তুমি যদি আনঅফিসিয়াল হিসাব দেখো তাহলে হয়তো এটা আগে এটার চেয়ে আর একটু বেশি হইতে পারে। সো 5% আসলে বাংলাদেশের জনসংখ্যার কত, সরি এই লেবার ফোর্সের কত, এটা তোমরা নিজেরা একটু সংখ্যাটা বের করে দেখে নিও। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট রেটের গ্রাফ এখানে দেয়া আছে, এই গ্রাফটা তোমাদের নিজেদের অ্যানালাইসিসের জন্য আমি রেখে দিছি, তোমরা নিজেরা ব্যাখ্যা করতে চেষ্টা করবা। আনএমপ্লয়মেন্ট রেট শ্রীলঙ্কার ক্ষেত্রে অনেকটা বেশি ছিল, 14% থেকে ধীরে ধীরে তারা কমাইতে সক্ষম হয়েছে। পাকিস্তানে আবার আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক কম ছিল, তাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেটও কম, অন্যদিকে আনএমপ্লয়মেন্ট রেটও কম ছিল, বাট ধীরে ধীরে এটা 2012-13 সালের পর থেকে বাড়ছে। বাংলাদেশেও এটা 91-এর দিকে 2-3% ছিল, এটা আস্তে আস্তে বেড়ে 5-6%-এর কাছাকাছি। আর ইন্ডিয়াতে এটা মোটামুটি সবসময় 5.5-6%-এর মতোই ছিল। আর যদি তুমি কানাডা, চায়না, ইউনাইটেড কিংডম, ইউএসএ এই কান্ট্রিগুলো দেখো, এই সমস্ত দেশের মধ্যে খুব মজার একটা ট্রেন্ড ফলো করা যায়, এক্সেপ্ট চায়না। চায়নাতে তোমার 2% থেকে শুরু করে আস্তে আস্তে অনেকটা আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোর মতোই তোমার পপুলেশন ট্রেন্ড, কি বলে, আনএমপ্লয়মেন্টের ট্রেন্ডটা চলে গিয়েছে।
একটু আগে যে এশিয়ান কান্ট্রিগুলো দেখালাম অনেকটা সেরকমই চায়নার গ্রাফ। বাট আদার যে কান্ট্রিগুলা মানে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলা, ইউকে, ইউএসএ এবং কানাডা, তিনটা ওয়েস্টার্ন কান্ট্রির গ্রাফে দেখো সিমিলারিটি আছে। একই টাইম লাইনে এই কান্ট্রিগুলার আনএমপ্লয়মেন্ট রেট বাইরা যায়, আবার একই সাথে মোটামুটি ডিক্লাইন করে, আবার একই সাথে ইনক্লাইন করে, আবার ডিক্লাইন করে, আবার একই পিরিয়ডে ইনক্লাইন করে, আবার ডিক্লাইন করে, এরকম একটা ফেজ। এটার একটা অন্যতম কারণ হইতেছে ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে যখন অর্থনৈতিক মন্দা হয় একই সাথে সবগুলো অর্থনীতিতে এর প্রভাব পড়ে। আমেরিকা, কানাডা বা ইউএসএ, ব্রিটেন, এই সমস্ত অর্থনীতিতে যখন মন্দা হয়, যেমন 92-93 এর দিকে একটা মন্দার ফলে এই তিনটা দেশেরই বেকারত্বের হার বেশ খানিকটা বেড়ে গেছিল। যেমনটা আমরা গ্রেট ডিপ্রেশনের সময় দেখছি, 1929 থেকে 39-এর মধ্যে ব্যাপক হারে বেকারত্ব হয়। আবার 2008-9-10-এর দিকে এই সময়টার মধ্যে যে গ্রেট রিসেশন হয়, বড় অর্থনৈতিক মন্দা, সেটার প্রভাবও কিন্তু এই তিনটা দেশের মধ্যে ব্যাপকভাবে পড়ে এবং সেখানেও একটা আনএমপ্লয়মেন্টের হাইক হয়ে যায়। এবং কোভিড প্যান্ডেমিকের সময় আসলে সবগুলা দেশেই মোটামুটি আনএমপ্লয়মেন্ট রেট বাড়ার যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করেছি। সো এই গ্রাফগুলোর আরো বেশ কিছু অ্যানালাইসিস তোমরা নিজেরা বের করার চেষ্টা করবা। আচ্ছা, এখন এইখানে আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে একটা হিডেন আনএমপ্লয়মেন্ট আছে। এই হিডেন আনএমপ্লয়মেন্টটা তৈরি হয় যে কারণে, সেটার নাম হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার। ডিসকারেজড ওয়ার্কার শব্দের অর্থ কি? এর মানে হইতেছে হতাশ। সো লেবার ফোর্সের মধ্যে একটা মানে লেবার ফোর্সের মধ্যে যারা কাজ খুঁজা চাকরি পায় গেছে বা ব্যবসা শুরু করে সফল হয়ে গেছে, মানে ব্যবসা করতেছে আর কি, সফল ব্যাফল পরের কথা, ব্যবসা করতেছে বা চাকরি করতেছে তারা তো এমপ্লয়েড। কিন্তু বাকি যারা আছে কাজ খুঁজতেছে কিন্তু কাজ ব্যবসা কিছুই পাচ্ছে না, আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়েড জনসংখ্যার ভেতরে একটা অংশ ধীরে ধীরে হতাশ হইতে শুরু করে। আনসাকসেসফুল জব সার্চ এর পরে, মানে যখন ধরো কয়েক মাস ধরে বা দীর্ঘ সময় ধরে তারা আনসাকসেসফুল থাকে, জবের চেষ্টা করে পায় না, তখন আস্তে আস্তে তারা জব খোঁজা ছেড়ে দেয়। হতাশ হয়ে তারা চাকরি বাকরি খোঁজা বা ব্যবসার চেষ্টা করা বন্ধ করে অন্যরকম ধরো কোনো চেষ্টা করতে থাকে, অথবা ফর্মাল মার্কেট থেকে বাইর হয়ে যায়, অথবা আহ কিছু না করে বসে থাকা, মানে যে হতাশা যে ফেজটা, এটা যাইতে থাকে। সো হতাশার ফেজে যখন জনসংখ্যা চলে আসে, এই সমস্যাটাকে বলা হয় ডিসকারেজড ওয়ার্কার। এখন ডিসকারেজ ওয়ার্কার একটা দেশের আনএমপ্লয়মেন্ট রেটকে চেঞ্জ করে দিতে পারে। কিভাবে চেঞ্জ করে দিতে পারে? এইটাকেই বলা হচ্ছে যে হিডেন আনএমপ্লয়মেন্ট। কেমনে চেঞ্জ হয় এটা তোমাকে আমরা তোমাদেরকে আমি একটু বুঝাই। এক্সাম্পলটা খেয়াল করো। ধরো তোমার দেশে 10 মিলিয়ন আনএমপ্লয়েড লোকজন আছে এবং তোমার মোট লেবার ফোর্স হচ্ছে 100 মিলিয়ন। 100 মিলিয়ন তোমার লেবার ফোর্স, অর্থাৎ এমপ্লয়েড আনএমপ্লয়েড মিলায়া মোট তোমার 100 মিলিয়ন আছে, যার মধ্যে 10 মিলিয়ন হচ্ছে কাজের চেষ্টা করে পাইতেছে না, তারা আনএমপ্লয়েড। তাহলে তোমার আনএমপ্লয়মেন্ট রেট কত? তোমার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে সোজা কথা, উপরে আনএমপ্লয়েড থাকবে, নিচে থাকবে লেবার ফোর্স, 10/100 × 100, তাহলে 10%। 100 মিলিয়ন লেবার ফোর্সে 10 মিলিয়ন আনএমপ্লয়েড, তার মানে 10% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। কিন্তু এখন এই যে 10 মিলিয়ন আনএমপ্লয়েড, এর মধ্যে যদি 1 মিলিয়ন লোক হতাশ হয়ে চাকরি খোঁজা বা ব্যবসা চেষ্টা বন্ধ কইরা দেয়, তাইলে এই 10% আনএমপ্লয়মেন্ট কি হবে? এটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। কত হবে কে বলতে পারে দেখি? তোমাদেরকে 1 মিনিট ভাবার সময় দিলাম স্যার যে এখানে যারা হচ্ছে গিয়ে আপনার ডিসকারেজড হয়ে স্যার গেছে 9%। ওদেরটা ফিক্সড যে ওরা আর চেষ্টা করবে না, ওদের আমাকে আর ব্যাখ্যা এমপ্লয়মেন্ট করার হবেই না। প্রয়োজন নাই, শোনো, ব্যাখ্যা করার প্রয়োজন নাই, বিষয়টা আমাকে কি জাস্ট এরকম? সংখ্যাটা বলো যে যদি 1 মিলিয়ন পিপল ডিসকারেজ হয়ে যায়, তাইলে আনএমপ্লয়মেন্ট রেটটা 10% থেকে চেঞ্জ হয়ে কত পার্সেন্ট হবে? তো 10%-ই থাকার কথা না, কারণ নট ইন দ্য লেবার ফোর্স হয়ে যাবে না? তো তুমি হিসাব করে বলো 10%ই হয় কিনা, ভালো করে চিন্তা করে বলো। কে বলতে পারবে দেখি, হাত তুলো বা বলে ফেলো। স্যার, হ্যাঁ বলো। এটা মোটামুটি একই থাকবে। না, কেন একই একই। থাকবে? এটা স্যার, মানে এই আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে স্যার বাড়বে, কারণ নিচে যে ভ্যালুটা থাকবে, মানে টোটাল যে ওয়ার্ক লেবার ফোর্স, হুম। ওইখানে কিন্তু আমার ভ্যালুটা কমতেছে। হুম। তো ওইখানে ভ্যালুটা কমলে আর সামগ্রিকভাবে উপরে ভ্যালুটা, মানে টোটাল উপরে ভ্যালুটা বাড়বে। ভ্যালুটা কি হবে?
মানে সামগ্রিকভাবে টোটাল পেরোলে বাড়তেছে, মানে নিচেরটা যেরকম কমতেছে। আচ্ছা তুমি থামো, ফারিয়া রহমান বলো। স্যার 11% হয়ে যাওয়ার কথা না স্যার, 11%, আচ্ছা। আর কেউ? বুঝছি তোমার অ্যান্সার হয় নাই। অন্য কেউ? ফাইরুজ জেবিন বলবা? ফাহিম আজমল? কেউ বলতে পারতেছো না? স্যার এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যাবে স্যার। কত পার্সেন্ট হবে? স্যার আমি যদি ধরি যে 10 মিলিয়ন পিপলের মধ্যে 10 মিলিয়ন পিপল তো আনএমপ্লয়মেন্ট, তো সব এক ডেটা মিলিয়ন দেওয়া আছে পিপলকে এখানে, যদি। সব ডেটা দেওয়া জি আছে। স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, 100 মিলিয়ন লেবার ফোর্স যদি থাকে আর এর হ্যাঁ। মধ্যে যদি 1 মিলিয়ন পিপল হচ্ছে স্যার ওই হুম। ডিসকারেজ ওয়ার্কার থাকে যারা হচ্ছে হ্যাঁ। কাজ করতে চায় না, রাইট। তো ওইটাকে হচ্ছে আমি বিয়োগ দিব এই আনএমপ্লয়মেন্ট থেকে, মানে 10 - 1 আচ্ছা, আর ডিভাইডেড বাই 100, তখন স্যার 9% হয়ে যাওয়ার কথা এটা। 10 - 1 মানে ডিভাইডেড বাই স্যার কমে 100। যাবে আর কি জিনিসটা। স্যার স্যার 100 থেকে তো তাহলে হ্যাঁ 1 চলে যাওয়ার কথা। এক্সাক্ট, কে বলছে এটা 100 থেকে 1 চলে যাবে? স্যার আমি জি বলছি। স্যার, এটাও হবে, কে 100 কে? থেকে 1 চলে যাবে। 9.09 এর মতো আসার কথা স্যার এরকম। দেবজিৎ না কে কে বললো এটা? ইয়েস স্যার, দিব্যজিৎ। দিব্যজিৎ, হ্যাঁ দিব্যজিৎ। দিব্যজিৎ বলছে যে 10 থেকে 1 মাইনাস হবে, 100 থেকেও 1 মাইনাস হবে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এটা যদি তুমি করো তাইলে আনএমপ্লয়মেন্ট রেট আসবে 9.1%। বিষয়টা দেখো, এই যে 1 মিলিয়ন ডিসকারেজ হয়ে গেছে, তার মানে তারা এখন আর কাজ খুঁজতেছে না, তারা কাজের চেষ্টা বা ব্যবসার চেষ্টা করতেছে না এট দ্য মোমেন্ট। এবং তাদের এই হতাশার পিরিয়ড যদি অন্তত 4 সপ্তাহ চলে, 4 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ব্যুরো এটা বাইর করবে যে কারা কারা এইখান থেকে বাইর হয়ে গেছে। তখন কি হবে, তোমার আনএমপ্লয়মেন্ট রেটের যে হিসাবটা হবে, যারা নট ইন দ্য লেবার ফোর্স তাদেরকে কিন্তু আমরা আনএমপ্লয়েড বলি না। তাহলে উপরে যে সংখ্যাটা 10, 10 হচ্ছে আনএমপ্লয়েড, 10 থেকে আমরা তাদেরকে বাদ দিব, কারণ এরা লেবার ফোর্স থেকে বাইরে হয়ে গেছে 1 মিলিয়ন পিপল। আবার নিচে কারা? নিচে তো লেবার ফোর্স, এমপ্লয়েড আনএমপ্লয়েড। তাহলে এই 1 মিলিয়ন তো এখন এমপ্লয়েড না আনএমপ্লয়েড না, তাহলে নিচের সংখ্যা থেকেও তো বাদ যাবে। তাহলে উপর থেকেও এক বাদ, নিচের থেকেও এক বাদ, আলটিমেটলি রেজাল্ট আসতেছে 9.1 মিলিয়ন। তাইলে যখন মানুষজন হতাশ হয়ে কাজ খোঁজা ছাইড়া দেয়, তখন আনএমপ্লয়মেন্ট রেট কমে যাইতেছে। খুব একটা মজার বিষয় না? তো এই যে তুমি দেখতেছিলা তোমার আনএমপ্লয়মেন্ট 10% ছিল, এরপরে 9.1% হয়ে গেল। এখন তোমার ইকোনমিস্টরা যদি বলে আয় হায় দেশের অবস্থা তো ভালো হয়েছে, বেকারত্বের হার কমে গেছে, আসলে কি দেশের অবস্থা ভালো হয়েছে? আচ্ছা স্যার, তারা বলতেছে লেবার ফোর্স কমে গেছে না ওই সেন্সে, বাট মানে হ্যাঁ মানে জিনিসটা বলো যে দেশের অবস্থা কি আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে খারাপ হয়েছে স্যার। স্যার। খারাপ হয়েছে, কারণ আগে তোমার বরং পোটেনশিয়াল জনসংখ্যা বেশি ছিল। তোমার যদি কাজের জায়গা থাকতো তাহলে তুমি আরো বেশি জনসংখ্যার কাজে লাগাইতে পারতা। কিন্তু এখন তোমার ওই পোটেনশিয়াল লোক কমে গেছে, তারা কাজের ফিল্ড থেকে বাইরে হয়ে গেছে বা কাজের ইচ্ছাই তাদের চলে গেছে। বা অন্যদিকে হয়তো ডিসকারেজ হয়ে তারা দেশের বাইরে চলে যাইতেছে, এরকমও হইতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যাইতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু বেকারত্বের হার কমতেছে না। এই লোয়ার আনএমপ্লয়মেন্ট রেট হওয়ার কারণটা হচ্ছে ডিসকারেজ ওয়ার্কার। সো এটা হচ্ছে হিডেন আনএমপ্লয়মেন্ট, যে যে আনএমপ্লয়মেন্টরা আসলে বেকারত্বের হার দেখা বোঝা যায় না। একে এটাকেই বলা হয় ডিসকারেজ ওয়ার্কার ইফেক্ট। ডিসকারেজ ওয়ার্কার তোমার ন্যাশনাল যে আনএমপ্লয়মেন্ট রেট, এই রেটের উপরে একটা হিডেন আনএমপ্লয়মেন্টের এফেক্ট রেখে যায়, যে তুমি এই রেট দেখে বুঝবা না যে আসলে বেকারত্বের হার বাস্তবে কমে নাই, বরং দেশের অবস্থা খারাপ হয়েছে। ওকে, সো এই ডিসকারেজ ওয়ার্কারের বাইরেও বেশ কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো হইতেছে সামটাইমস কিছু দেশে কিছু লোকজন থাকে যারা যেই বেকারত্ব ভাতা বা বেকারদের নিয়ে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগগুলার সুবিধা নিতে চায়। সো এই সুবিধা বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আদায় করার খাতিরে তারা নিজেদেরকে আনএমপ্লয়েড বলে, বাট তারা ইনফর্মাল সেক্টরে বা আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে বিভিন্ন ধরনের কাজ করে। এই কাজগুলার যেই ইনকাম সেগুলা সরকারকে দেখাইতে চায় না, সরকারের থেকে বিভিন্ন সুবিধা আদায় করতে চায়, এই কারণে নিজেদেরকে আনএমপ্লয়েড দাবি করে। আবার অনেকেই আহ, যে পরিমাণ টাকা আয় করে বা যে মানে ধরো যে যেখানে চাকরি করে সেই টাকাটা ট্যাক্সের আর্নিং থেকে দূরে রাখতে চায় বা ট্যাক্স দিতে চায় না, সেই জায়গায় অনেকেই নিজেকে আনএমপ্লয়েড হিসেবে দাবি করে। সো এই জায়গাটায় আনএমপ্লয়মেন্ট রেটটা আবার বেড়ে যাইতে পারে। ওকে, সো
এরকম আরো কয়েকটা কারণ আছে, এখানে স্ট্যাটিস্টিক্যালি দেয়া আছে। সো আমরা যে 5% 7% আনএমপ্লয়মেন্ট দেখি, এটা সবসময় আসলে ট্রু, মানে একবারে পারফেক্টলি অ্যাকিউরেট কোনো পিকচার আমাদেরকে দেয় না যে দেশের বর্তমানে বেকারত্বের হার পারফেক্টলি কত। এর মধ্যে ডিসকারেজ ওয়ার্কার ইফেক্ট যেমন থাকে, আবার এরকম লোকজনও থাকে যারা এমপ্লয়েড থাকা সত্ত্বেও নিজেদেরকে আনএমপ্লয়েড হিসেবে দাবি করে। সো এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আসলে আনএমপ্লয়মেন্ট রেটকে মেজার করা হয় বা দেশের অবস্থা চিন্তা করা হয়। ওকে, আমরা মেজর টাইপস অফ বা মেজর কজেস অফ আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু 2 মিনিটের ব্রেক নেই, এরপরে এসে আমাদের হয়তো আর 15-20 মিনিটের মধ্যে এই টপিকটা ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, স্যার, মাইক কোনো স্যার, প্রশ্ন? জি স্যার। স্যার, বলো। মাইগ্রেশন হলে মানে পিপলে যখন মাইগ্রেশন হয় তখন কি হ্যাঁ, মানে ওইটা কি কাউন্ট করা হয় নাকি? মাইগ্রেশন হইলে তোমার ওই যে লেবার ফোর্সের পরিমাণটা কমে যায়। তুমি যদি বাংলাদেশ থেকে চলে যাও তাহলে বাংলাদেশের লেবার ফোর্সের পরিমাণটা কমবে, আবার তুমি যেই দেশে যাচ্ছ ওই দেশের লেবার ফোর্স তখন বাড়বে। জি স্যার। তার মানে তো ওকে। স্যার লেবার ফোর্স শুধু ইন্টারনাল পিপল পিপল দিয়ে কাউন্ট করা হয় না, এখানে বাইরের দেশ প্লাস আমার দেশের পিপল হ্যাঁ, মিলাই কাউন্ট তোমার করা হয়। তোমাকে একটু আগে আমি বললাম না, ওই যে কানাডা বা যে পপুলেশন ট্রেন্ডটা যে কনস্ট্যান্ট রেট একটা আহ, তোমার গ্রাফ তোমাদেরকে দেখাইলাম। এটার মূল কারণ তো এইটাই যে ওরা ইমিগ্রেন্ট নিছে কন্টিনিউয়াসলি, ইমিগ্রেশনের উপরে নির্ভর করেই কিন্তু ওরা ওয়ার্কফোর্সটাকে স্টেবল রাখছে। আরেকটা বিষয় স্যার, মানে আমাদের যারা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল কান্ট্রি তারা তো স্যার এই ওয়ার্কিং যে এইজটা সেটা তো প্রপারলি মেনটেন করে না। দেখা যায় যে 15 নিচে অনেকে কাজ করে, 65 উপরে কাজ করে। সেক্ষেত্রে তো স্যার হ্যাঁ, আমাদের লেবার ফোর্স আরো বেশি হতে পারে না? না, যদি তোমার মানে কর্মক্ষম তো আমরা ধরতেছি যে মানে মিনিমাম 15 থেকে 64-র মধ্যে থাকলে লেবার ফোর্স, কিন্তু যারা চাকরি করতেছে 64 বছরের উপরেও যদি কেউ কাজে ইনভলভ থাকে সেটাকে লেবার ফোর্সের মধ্যে ইনক্লুড করা হয়, ওটাকে বাদ দেওয়া হয় না। ওকে, আমি একটু 2 মিনিট ব্রেক নেই, তারপর বাকি টপিকটা আলোচনা করবো, হ্যাঁ।
শুরু করি। মেজর টাইপস অর কজেস অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের মেজর যে কয়েকটা কারণ বা ধরন, এই ধরনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আনএমপ্লয়েড মূলত আহ, তোমার এই কয় ধরনের, এর মধ্যে ন্যাচারাল, সাইক্লিক্যাল, সিজনাল, এই তিনটা হচ্ছে মূল ধরন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল, এবং স্ট্রাকচারাল হচ্ছে ন্যাচারালের দুইটা পার্ট। আমরা একটা একটা করে বুঝবো। সো ন্যাচারাল মানে বুঝতেছো যে স্বাভাবিক, সাধারণত যে আনএমপ্লয়মেন্ট এমনিতেই হবে। তো এটাকে কেন স্বাভাবিক বা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলা হয় সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। আহ আসো একটা একটা করে দেখি। প্রথমে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে এমন আনএমপ্লয়মেন্ট যে ধরো তুমি কেবল গ্রাজুয়েশন করছো, গ্রাজুয়েশন করার পরে তোমার সাথে সাথে তুমি চাকরিটা পাবা না, তোমার কিছুদিন ওয়েট করতে হবে। তুমি যেই ধরনের চাকরি খুঁজতেছো তাদের সাথে তোমার যে ক্যাপাবিলিটি এবং তাদের রিকোয়ারমেন্ট এটা ম্যাচ করতে হবে। তাদের ওখানে পদ মানে খালি আছে কিনা, সেই পদে তোমার রিকোয়ারমেন্ট বা তোমার ক্রাইটেরিয়ার লোক নিবে কিনা এটা ইনশিওর করা। তারপরে জিওগ্রাফিক্যাল যদি লোকেশন চেঞ্জ করা লাগে সেখানে তোমাকে মুভ করানো। এই সমস্ত কাজ করতে যেয়ে একটা জব স্টার্ট করতে সময় লাগে। সো একজন ফ্রেশ গ্রাজুয়েট তার পড়াশোনা শেষ করার পরে, প্রিপারেশন শেষ করার পরে চাকরিতে ঢুকতে একটা সময় নেয়। So, এই সময়টা সে আনএমপ্লয়েড থাকে, চেষ্টা করতেছে কিন্তু তখনও কাজ পায় নাই। সো এটা হইতে পারে 2 মাস, 3 মাস, কারোর জন্য 6 মাস, বা বিসিএস এর প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য 2-3 বছরও হইতে পারে। সো এটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আবার যখন তুমি একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে সুইচ করবা, তুমি একটা চাকরি ছেড়ে দিছো, অন্য আরেক ধরনের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, বা আরেক জায়গায় নেগোসিয়েশন চলতেছে বা কথাবার্তা চলতেছে, মাঝখান দিয়ে তুমি 2-1 মাস বা কয়েক সপ্তাহ ধরো তোমার কোনো কাজে নাই, বা ব্যবসা করতেছো, একটা ব্যবসা তোমার ধরো ছেড়ে দিছো, বা হচ্ছে ব্যবসায় কোনো সমস্যা হয়েছে, ব্যবসা বন্ধ, তুমি আরেকটা ব্যবসার জন্য প্রিপারেশন নিচ্ছ, চেষ্টা করতেছো, ওই মাঝখানের সময়টাতে তোমার কোনো কাজ নাই, বা মানে কাজ নাই বলতে চেষ্টার মধ্যে আসো, তুমি সরাসরি ব্যবসা বা চাকরিতে ইনভলভ নাই, তাইলে এই মাঝখানের যে পিরিয়ডটা এইটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হইতেছে একটা শর্ট লাস্টিং ভলান্টারি ফেজ অফ আনএমপ্লয়মেন্ট। মানে এই জায়গাটায় যে ক্যান্ডিডেট সে ইচ্ছাকৃতভাবে আনএমপ্লয়েড থাকে, সম্পূর্ণ ইচ্ছাকৃত না বাট মোটামুটি ইচ্ছাকৃত, এবং এটা অল্প সময়ে যায়, একটা কয়েক সপ্তাহ হতে পারে বা কয়েক মাস হইতে পারে, ইন সাম কেসেস কয়েক বছর হইতেও পারে। ওকে, সো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের কজগুলো যদি আমরা পয়েন্ট আউট করি, যে এর মূল কারণগুলো হইতেছে একজন ওয়ার্কারের ডিফারেন্ট ডিফারেন্ট প্রেফারেন্স অ্যাবিলিটি থাকে। তোমার চাকরির প্রতি বিভিন্ন ধরনের চাহিদা আছে, যে তুমি এই ধরনের চাকরি পছন্দ করো, এই সুবিধা নিতে চাও, বা এই জায়গায় তুমি জব চাও, এরকম নানা ধরনের প্রেফারেন্স তোমার থাকতে পারে। আবার তোমার অ্যাবিলিটি বিভিন্ন ধরনের হতে পারে, যে তুমি ম্যানেজমেন্টের স্কিল্ড অথবা তুমি হচ্ছে টেকনিক্যালি স্কিল্ড। সো তোমার অ্যাবিলিটি ভিন্ন রকম। আবার জব যেগুলো আছে, চাকরিগুলোরও ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, অ্যাট্রিবিউট থাকে, আলাদা আলাদা প্রয়োজনীয়তা থাকে। সো চাকরির যে অ্যাট্রিবিউট তার সাথে তোমার যে প্রেফারেন্স এবং অ্যাবিলিটি এইটা ম্যাচ করা লাগবে। তার সাথে ফ্লো অফ ইনফরমেশন, জব ক্যান্ডিডেট এবং জব ভ্যাকেন্সিস, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনের মধ্যে কিছু ঘাটতি থাকে, ল্যাগিং থাকে, টাইম ল্যাগ থাকে। এই সমস্ত মিলে ইনফরমেশনের ফ্লোটা পারফেক্ট থাকে না সব সময়, সবার কাছে সমান ধরনের ইনফরমেশন পৌঁছায় না বা সময় মতো পৌঁছায় না। আবার জিওগ্রাফিক মোবিলিটির জন্য একটা সময় ব্যয় হয়। যেমন তোমার ঢাকার জায়গায় যদি তুমি চট্টগ্রামে জব করতে যাও, সেই জায়গায় তোমার সিদ্ধান্ত নিতে বা চট্টগ্রাম পর্যন্ত মুভ করতে একটা সময় লেগে যেতে পারে। বা তুমি যদি বিদেশে যায় চাকরি করতে চাও, সেখানেও একটা সময়ের গ্যাপের ব্যাপার হইতে পারে। সো এই ধরনের যে রিজন গুলো আছে, এই 4-5টা রিজনেই মূলত ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। সেকেন্ডলি, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে ইকোনমির যেই স্ট্রাকচার বা সেক্টর, ইকোনমির সেক্টরগুলোর মধ্যে যদি চেঞ্জ আসে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রিঅর্গানাইজেশন। একটা ইন্ডাস্ট্রি যদি অটোমেশনের দিকে চলে যায়, তাহলে কি হবে? তাহলে জবের ধরন চেঞ্জ হবে। টেকনোলজিক্যালি যদি আপডেটেড হয়, তাইলে হয়তো আগের অনেক স্কিল প্রয়োজন হবে না, পুরাতন অনেক স্কিল অবসলিট হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে, এবং নতুন ধরনের স্কিলের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আহ, অনেক ধরনের চাকরি হারায় যাবে। যেমন ধরো একটা সময়ে কম্পিউটার ছিল না যখন, তখন কিন্তু টাইপিস্টদের একটা জব ছিল, টাইপরাইটার বলে একটা যন্ত্র ছিল। এখন টাইপরাইটার যন্ত্র কোথাও দেখা যায় না এবং টাইপিস্ট বলে কোনো চাকরি নাই। বাট আগে একটা সময়ে প্রত্যেকটা অফিসে দাপ্তরিক কাজে
টাইপিস্ট একটা ম্যান্ডেটরি জব ছিল, এবং যারা ভালো টাইপ করতে পারতো তাদের কিন্তু আলাদা চাকরি ছিল। আবার ধরো ইউনিভার্সিটিতে সার্টিফিকেট যে লেখে, সুন্দর হাতের লেখা যাদের ছিল তাদের এরকম চাকরি দেওয়া হতো। তো এই স্কিলগুলা কিন্তু এখন অবসলিট হয়ে গেছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিঅর্গানাইজেশন হয়েছে, প্রত্যেকটা সেক্টরেই তোমার আহ, কাজের যে স্কিল এটার চাহিদা ভিন্ন রকম হয়েছে। আগে যে শারীরিক পরিশ্রমে এক ধরনের জব পাওয়া যেত, এটা এখন আর পাওয়া যাইতেছে না, এখন ভিন্নভাবে ইকোনমি ফাংশন করতেছে। সো এই ইকোনমির যে শিফট, ইকোনমির স্ট্রাকচারাল চেঞ্জ বা ইকোনমির ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের চেঞ্জ, এর ফলাফল হিসেবে বিশেষ করে টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে অনেক মানুষ বেকার হয়ে যায়। এই বেকারত্বকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। এবং এই আনএমপ্লয়মেন্টটা লং লাস্টিং হইতে পারে এবং ইনভলেন্টারি, তার অনিচ্ছাকৃত। কেন লং লাস্টিং বলা হইতেছে? বিকজ যখন তুমি টেকনোলজিক্যাল শিফট বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারের চেঞ্জের ফলে চাকরি হারায় ফেলবা, তোমাকে নতুন করে চাকরি পাইতে হইলে নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করতে হবে। ইউ নিড সাম নিউ নলেজ, নিউ স্কিল। এটার সাথে যখন তুমি অ্যাডাপ্ট করবা, খাপ খাওয়াই নিতে পারবা, আস্তে আস্তে স্কিল অর্জন করবা, তখন নতুন ইন্ডাস্ট্রিগুলোতে বা রিঅর্গানাইজ করা যে ইন্ডাস্ট্রি, সেখানে তুমি আস্তে আস্তে জব খুঁজে পাবা। সো এই কারণে এটা লং লাস্টিং বা ইনভলেন্টারি হইতে পারে। সো যখন একটা দেশ কৃষি থেকে শিল্পে যায়, যেমন আমরা চায়নায় দেখছি, সোভিয়েত ইউনিয়নে দেখছি, যে কৃষি থেকে শিল্পে শিফট করলে একটা লম্বা সময় ধরে 5-10 বছর ধরে বিভিন্ন ধরনের আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। পুরাতন স্টাইলের যে জবগুলা, এই জবে নিয়োজিত মানুষরা অনেক অংশেই জব হারাইতে থাকে এবং এই জবগুলা পাইতে বেশ খানিকটা সময় লেগে যায়। সো আবার যখন তোমার ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে সার্ভিস সেক্টরে যাবে, বা সার্ভিস সেক্টর থেকে আস্তে আস্তে ডিজিটাইজেশনে যাবে, তারপর আস্তে আস্তে অটোমেশনে যাবে, তখন কিন্তু এইভাবে অনেক মানুষ জব হারায় ফেলবে, পুরাতন জবগুলা চলে যাবে। এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, এর ফলে কিন্তু অনেক জব অবসলিট হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েশন বা হচ্ছে এরকম নানা ধরনের জবস যেগুলো আগে অনেক লুক্রেটিভ ছিল, এই ধরনের জিনিস কিন্তু এখন আর প্রয়োজন হবে না, বিকজ অফ টেকনোলজিক্যাল চেঞ্জ। সো এটাই হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যদি আমরা কজেস গুলাকে পয়েন্ট আউট করে লিখি, মেইনলি ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি, স্ট্রাকচারাল শিফট অফ দ্য ইকোনমি, র্যাপিড রিলোকেশন অফ অ্যাভেলেবল জবস, অর্থাৎ ইন্ডাস্ট্রি শিফট করে যদি অন্য কোনো পজিশন, অন্য কোনো লোকেশনে শিফট করে যায়, তাইলেও এরকম সমস্যা হইতে পারে, ডিস্ট্যান্ট বা দূরত্ব যদি সৃষ্টি হয়। এবং নতুন যেই ইন্ডাস্ট্রি, তার সাথে যদি ওয়ার্কারদের স্কিলের মধ্যে একটা সিরিয়াস মিসম্যাচ দেখা যায়, তখনই আসলে এই ধরনের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। এখন এই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এবং ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, এই দুইটার সমষ্টি হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, যেটা তোমাদেরকে আমি শুরুতেই এখানে এই ক্যাটাগরির ছবির মধ্যে দেখিয়েছিলাম। এই যে খেয়াল করে দেখো, আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরি ন্যাচারালের মধ্যেই ছিল, স্ট্রাকচারাল এবং ফ্রিকশনাল। সো তুমি যদি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এবং ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এই দুইটাকে যোগ করে ফেলো, তাহলেই পাওয়া যাবে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে এখন এই জিনিসটাকে কেন ন্যাচারাল বলা হইতেছে? খুবই সিম্পল কথা। ন্যাচারাল বলা হইতেছে কারণ এট এ সার্টেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ে, এই মুহূর্তে ধরো জুন মাসের মধ্যে এমন কেউ না কেউ আছে যে নতুন করে চাকরির বাজারে ঢুকছে, চাকরি খুঁজতেছে, এখনো পায় নাই। এমন কেউ না কেউ আছে যে নতুন করে ব্যবসা শুরু করতেছে, চেষ্টায় আছে, এখনো শুরু করতে পারে নাই। এমন কেউ না কেউ আছে যে চাকরি বা ব্যবসা সুইচ করে যাইতেছে। অর্থাৎ সব সময়ই কেউ না কেউ ফ্রিকশনাল কারণে আনএমপ্লয়েড থাকবে। এবং সব সময়ই এইভাবে টেকনোলজির চেঞ্জ বা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশনের চেঞ্জ বা ইকোনমির যে সেক্টরাল শিফট, এই ধরনের ছোট ছোট পরিবর্তন হইতে থাকবে। এর ফলাফল হিসেবে কিছু মানুষ ছাঁটাই হয়ে যাবে, কমে যাবে, আনএমপ্লয়েড হয়ে যাবে। সো এট এ সার্টেন পয়েন্ট ইন টাইম, সাপোজ জুলাই 2025, একটা দেশের 100% পপুলেশন এমপ্লয়েড থাকতে পারে না। সো এই ফ্রিকশনাল বা স্ট্রাকচারাল রিজনে যেই পার্সেন্টেজ অফ মানুষ আনএমপ্লয়েড থাকবে, সেটাই হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এবং এইটাই স্বাভাবিক রেট অফ আনএমপ্লয়মেন্ট। স্যার ওকে, সো এই এইটাকে বলা হইতেছে যে ইট ইজ কজড বাই দ্য থিংস আদার দেন দ্য প্রবলেমস কজড বাই আ ব্যাড ইকোনমি। অর্থাৎ খারাপ, মানে অর্থনীতির খারাপ পারফরমেন্সের কারণে অন্য ধরনের বেকারত্ব হয়। সো অর্থনীতির খারাপ পারফরমেন্সের বাইরে অন্যান্য যে ন্যাচারাল রিজন, ফিকশনাল এবং স্ট্রাকচারাল রিজন, এই রিজনের আনএমপ্লয়মেন্টকে আমরা বলতেছি ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। সো একটা দেশে মিনিমাম 2-3% বা 4% সর্বোচ্চ
ধরা যাক ইকোনমিস্টরা যেটা বলেন যে অ্যারাউন্ড 4% আনএমপ্লয়মেন্ট ইজ ভেরি ভেরি ন্যাচারাল, এটা থাকবেই তোমার অর্থনীতিতে। বাট এটাও ফ্লাকচুয়েট করতে পারে, ন্যাচারাল রেটটাও কমে আসতে পারে, 2%-এ নেমে আসতে পারে। অর্থাৎ হঠাৎ করে অনেক বেশি ইনভেস্টমেন্ট যদি তোমার দেশে চলে আসে, তখন স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হঠাৎ করে নেমে যাইতে পারে। বা তোমার দেশে যদি হঠাৎ করে চাকরি পাওয়ার যে গ্যাপটা, ইনফরমেশনের যে ল্যাগিংটা, এটা সমাধান হয়ে যায়, তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কমে আসতে পারে। সেক্ষেত্রে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট কমে 1% 2%-এ চলে আসতে পারে। আবার সেটা বেড়েও যাইতে পারে, তোমার টেকনোলজিক্যাল প্রবলেম বা হচ্ছে ইনফরমেশন গ্যাপের কারণে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বেড়ে 6-7%-এও চলে আসতে পারে। বাট মোটামুটি এটা 4%-এর আশেপাশে সবসময়ই থাকে, বাট কখনোই এটা কিন্তু জিরো হইতে পারে না। So, এই প্রশ্নটা কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে যে আনএমপ্লয়মেন্ট রেট নেভার ফলস টু 0%, কেন? বিকজ আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে একটা ব্যাপার আছে, স্ট্রাকচারাল এবং ফিকশনাল আনএমপ্লয়মেন্ট, যার কারণে কখনোই আনএমপ্লয়মেন্ট 0%-এ নামতে পারবে না। এবং মোস্ট ইকোনমিস্ট যেটা বলতেছে যে অ্যারাউন্ড 4% থাকবে। প্রশ্ন ছিল কোনো, বলতে চাও? স্যার এটা যেহেতু একটা সার্টেন টাইম পর পর হচ্ছে, তো সেক্ষেত্রে এটা তো আমরা সাইক্লিকও বলতে পারি না স্যার, না বলে। না, সার্টেন টাইম পর 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 হচ্ছে কখন বললাম? আহ স্যার এটা তো যেমন এই যে স্ট্রাকচারাল যেটা স্যার, এটা তো স্যার রিপিট হয় যখন একটা প্রযুক্তি প্রযুক্তি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এটা কন্টিনিউয়াসলি হয়, রিপিট হয় না, এটা কন্টিনিউয়াসলি। এই মুহূর্তেও দেশের যতগুলা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় ছাঁটাই চলতেছে। তুমি যদি বাংলাদেশের টোটাল এইচআর ডিপার্টমেন্টের খোঁজ নাও, আজকের দিনে কমসে কম কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়েছে, আগামীকাল কয়েক হাজার মানুষ আবার নতুন করে চাকরিতে ঢুকবে, আবার তারপরের দিনও কয়েক হাজার মানুষ ছাঁটাই হবে। এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই কারণে অল দা টাইম কোনো না কোনো ব্যক্তি স্ট্রাকচারাল বা ফিকশনাল রিজনে আনএমপ্লয়েড থাকে। সো এই রেটটা মোটামুটি 4%-এ স্টেবল থাকে, বা 4%-এর কম বেশি, 3 বা 4 বা 5 এরকম রেটে আহ মোটামুটি সবসময় আনএমপ্লয়মেন্ট রেটটা থাকে। সাইক্লিক্যাল রিজনটা পুরাই আলাদা, এটার বাইরে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা এখন আসতেছি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টে। এখন আসো, ন্যাচারাল রিজনের বাইরে একটা অর্থনীতির খারাপ পারফরমেন্স থেকে তৈরি হয় সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সো সংজ্ঞাটা খেয়াল করো, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ইজ দ্য কম্পোনেন্ট অফ ওভারঅল আনএমপ্লয়মেন্ট দ্যাট রেজাল্টস ডাইরেক্টলি ফ্রম সাইকেলস অফ ইকোনমিক আপটার্ন অ্যান্ড ডাউনটার্ন। অর্থনীতির ঊর্ধ্বগতি বা নিম্নগতির ফলে সৃষ্ট যেই বেকারত্ব, সেটাই হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সো এখন অর্থনীতির ঊর্ধ্বগতি নিম্নগতি কি? অর্থনীতির ঊর্ধ্বগতি হইল ইকোনমিক গ্রোথ, অর্থনীতির নিম্নগতি হইল অর্থনৈতিক মন্দা। সো যখন মন্দা হবে, মন্দার কারণে বেকারত্ব বাড়বে, এরা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। যখন অর্থনীতি গ্রো করবে, তখন এই বেকারত্বের হার কমবে। বুঝা যাচ্ছে? সো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অর্থনীতির পারফরমেন্সের সাথে সাথে চেঞ্জ হয়। তাহলে এখন একটা জিনিস তোমরা আগে একটু ক্লিয়ার হয়ে নাও, আমরা যদি চিন্তা করি যে টোটাল আনএমপ্লয়মেন্টের মধ্যে কিন্তু ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট আছে, আবার তার সাথে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টও আছে। ঠিক আছে? সো ন্যাচারালের মধ্যে আবার ফ্রিকশনাল আছে, স্ট্রাকচারাল আছে। ফ্রিকশনাল স্ট্রাকচারাল মিলে হচ্ছে ন্যাচারাল। এই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট একটা থাকবে, এবং এর সাথে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টও থাকবে। সাইক্লিক্যাল ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট মিলে, দুইটা মিলে হবে টোটাল আনএমপ্লয়মেন্ট রেট অফ আ কান্ট্রি। সো একটা দেশের টোটাল আনএমপ্লয়মেন্ট রেট, সেটা কিন্তু সাইক্লিক্যালের কারণে বেড়ে যাইতে পারে, ন্যাচারাল কারণেও বেড়ে যাইতে পারে, বাট ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা খুব বেশি ফ্লাকচুয়েট করে না। মূলত সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের মাধ্যমেই একটা দেশের টোটাল আনএমপ্লয়মেন্ট রেটটা কমে বাড়ে। আহ আলভি রেজড হ্যান্ড, বলো। স্যার আপনি তো বলেন মেজর টাইপস হচ্ছে তিনটা, তাহলে টোটাল আনএমপ্লয়মেন্ট তিনটা যোগফল হওয়ার কথা না? ও আচ্ছা, তিনটা বলতে এখানে আরেকটা আছে হচ্ছে সিজনাল। এইটা মূলত মানে এটা খুবই মানে কি বলে নেগলিজিবল একটা অ্যামাউন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্টের যে রেটটা, এটা খুবই কম। এটার উদাহরণ শুনলেই তোমরা বুঝবা। বাট এটাও হ্যাঁ, সিজনাল আনএমপ্লয়মেন্টও যোগ হয়, বাট সিজনাল আনএমপ্লয়মেন্টকে অ্যাভারেজ করে পুরো বছরের হিসাবে আর কি নিয়ে আসা হয়। বাট এট এ টাইম সাইক্লিক্যাল এবং ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট আসলে মোস্ট অফ দ্য পার্সেন্টেজ বেয়ার করে। সিজনাল আনএমপ্লয়মেন্ট এইটা হিসাবের খাতায় খুব বড় ইম্প্যাক্ট ফেলে না, বাট তারপরও এটা হিসাবের মধ্যে আসে। তিনটারই যোগফল, তুমি ওখানে সিজনালও যোগ করতে পারো।
আচ্ছা, এখন আসো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টকে একটু আহ ভেঙে বুঝানোর যে কথাগুলো, এখানে কথাগুলো লেখা আছে। আমি অলরেডি বলে ফেলছি যে রিসেশন বা মন্দার কারণেই আসলে আহ আনএমপ্লয়মেন্ট বাড়ে। আবার এক্সপেনশন বা অর্থনৈতিক যেই গ্রোথের ফলে আনএমপ্লয়মেন্ট রেট কমে, এক্সপেনশনের ফলে কমে। আহ, এই ঘটনাটাকে আমরা একটু পরে ব্যাখ্যা করব বিজনেস সাইকেল দিয়ে। তার আগে চলো ইউনাইটেড স্টেটস এর একটা গ্রাফ দেখি। ইউনাইটেড স্টেটস এর আনএমপ্লয়মেন্ট রেটের যে গ্রাফটা এখানে দেওয়া আছে, এই রেড লাইনটা হইতেছে টোটাল আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে যেটা বুঝাইলাম, টোটাল আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে এইটা। সো এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটাল আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, আর ব্লু লাইন যেটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। সো ওদের ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট 5.5%-এর মতো ছিল 1960s এর দিকে। তো সিক্সটিজ এর দিকে মাঝখান দিয়ে একটু বেড়েছে, তারপর ধীরে ধীরে আবার কমেছে। ওদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের সাথে সাথে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেটটা কমে প্রায় 4%-এর কাছাকাছি, যে এরকম 4.4-এর কাছাকাছি চলে আসছে। বাট টোটাল আনএমপ্লয়মেন্ট রেটটা তার থেকে অনেক বেশি ফ্লাকচুয়েটিং। কেন? কারণ টোটাল আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। যে এখন এই যে সময়টা 1900 কত সাল এটা, 1983 সাল। 1983 সালে আনএমপ্লয়মেন্ট রেট ইউএসএ তে দেখা যাচ্ছে প্রায় 10%। টোটাল আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 10, এবং আহ, তোমার ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট ধরা যাক 6। ঠিক আছে, ধরে নাও যে এটা মোটামুটি 6% এবং টোটাল আনএমপ্লয়মেন্ট 10%। তাহলে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কত? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে এই দুইটার গ্যাপ, 4%। সো ইকোনমির খারাপ অবস্থার কারণে এই সময় যে অর্থনৈতিক মন্দাটা হয়েছে 1980 থেকে 85-র মধ্যে, এই মন্দার ফলাফল হিসেবে ন্যাচারাল রেটের বাইরে যায়াও আরো 4% মানুষ বেকার হয়ে পড়ছে, মানে যাদের বেকার হওয়ার কথা না। ন্যাচারাল রিজন তো ন্যাচারালি এটা হবে, এটা কোনো সমস্যা না। বাট তারপরেও আরো 4% মানুষ কিন্তু বেকার হয়ে পড়ছে। একই ঘটনা ঘটছে গ্রেট রিসেশনের সময়। গ্রেট রিসেশন 2008-9-এর দিকে যে বিশাল মন্দাটা হইলো, এই মন্দার ফলে কিন্তু সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অনেকখানি বাইরে গেল, এবং ন্যাচারাল রেট থেকেও 5% এক্সট্রা মানুষ বেকার হয়ে পড়ছে। ওকে, এই হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটের বা আনএমপ্লয়মেন্টের বিষয়। সিজনাল আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা খুব সহজ। কিছু ওয়ার্কার আছে, যেমন ধরো কনস্ট্রাকশনে যারা কাজ করে, তারা আসলে চুক্তি ভিত্তিক কাজ করে, চুক্তির মেয়াদ শেষ হইলে তাদের কাজ শেষ। আবার ট্যুরিজম সেক্টরের কথা চিন্তা করো, যেমন সেন্ট মার্টিনের লোকজন অন সিজনে শুধুমাত্র কাজ আছে, অফ সিজনে তাদের কাজ নাই। আবার এগ্রিকালচার ওয়ার্কের মধ্যে এমন অনেক আছে যে 6 মাস তাদের কাজ আছে, বাকি 6 মাস কাজ নাই। সো এই ধরনের যে আনএমপ্লয়মেন্ট, এটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। এইটাও দেশের মোট আনএমপ্লয়মেন্ট রেটকে কিছুটা চেঞ্জ করে দেয়, বাট ওই যে যেটা বললাম যে এটা অ্যাজ এ কন্ট্রিবিউটর খুব মেজর পার্সেন্টেজে চেঞ্জ করে না, ধরো পয়েন্ট সামথিং পার্সেন্টে হয়তো ফ্লাকচুয়েশন নিয়ে আসে। আচ্ছা, সো এই স্লাইডটা তোমাদের পড়ার উপরে আমি ছেড়ে দিব, কনসিকুয়েন্সেস অফ আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের ফল বা কুফল গুলো আসলে কি কি, এগুলা তোমরা ছোটবেলায় অনেক কিছুই পড়ছো, বাট তারপরও এখানে কিছু টপিক ওয়াইজ দেয়া আছে যে ইকোনমিতে কি কি সমস্যা হয়। জিডিপি, ট্যাক্স রেভিনিউ কমে যাওয়ার ব্যাপার, এবং এই জনসংখ্যার উপরে সরকারের খরচ বেড়ে যাওয়া, হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদের নষ্ট হওয়া, এরকম সমস্যা। সোশ্যাল কনসিকুয়েন্সের ব্যাপার আছে, পভার্টি ইনইকুয়ালিটি বাড়তে থাকে, ক্রাইমের রেট বাড়তে থাকে, মেন্টাল হেলথ ইস্যুতে সমস্যা হয়, পলিটিক্যালি ডিসস্যাটিসফ্যাকশন বা গভর্নমেন্টের যতই বেকারত্বের হার বাড়বে, সরকারের উপরে চাপ বাড়বে, সরকারের উপর অসন্তুষ্টি বাড়বে, প্রোটেস্ট ইনস্টেবিলিটি বাড়তে থাকবে, এক্সট্রিম পপুলিজম, এই সমস্ত জিনিস বাড়তে থাকবে। আর পার্সোনাল ফ্যামিলি লাইফে বিভিন্ন ধরনের হার্ডশিপের চ্যালেঞ্জ আসবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টার জেনারেশনাল পভার্টি তৈরি হইতে পারে, যে একটা ফ্যামিলির এক জেনারেশনে যদি এক্সট্রিম পভার্টি দেখা যায়, সরি আনএমপ্লয়মেন্ট দেখা যায়, তাহলে এই আনএমপ্লয়মেন্টের পরে ইন্টার জেনারেশনাল একটা পভার্টি গ্যাপের সিচুয়েশন তৈরি হতে পারে। লং টার্ম ইকোনমির মধ্যেও বেশ কিছু ইম্প্যাক্ট দেখা যায়। এই সমস্ত জিনিসগুলো তোমরা নিজেরা একটু ভালো করে স্টাডি করে দেখো, কঠিন বিষয় না। এরপর আসি আমরা একটা মজার গ্রাফে। এই গ্রাফটার নাম হইতেছে ফিলিপস কার্ভ। ইকোনমিস্ট যে লোকটা এই গ্রাফটার ব্যাখ্যা করছেন, তার নাম অনুসারেই ফিলিপস কার্ভ করা হয়েছে। একটু খেয়াল রাখবা ফিলিপস কার্ভের উপরে কি লেখা আছে, শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ ইকোনমিতে শর্ট রানে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা বোঝা যায় ফিলিপস কার্ভের মাধ্যমে। তোমরা অলরেডি ইনফ্লেশনের একটা বেনিফিট পড়ে ফেলছো, গত ক্লাসে তোমাদেরকে বলেছি। সো ইনফ্লেশনের বেনিফিট যখন যদি মনে থাকে, তাহলে এই গ্রাফটা বোঝা খুবই সহজ। এই গ্রাফটা আসলে বলতেছে ইনফ্লেশন রেট
এবং আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে একটা ইনভার্স রিলেশনশিপ আছে। এই কারণে গ্রাফটা ডাউনওয়ার্ড স্লোপিং। অর্থাৎ যখন ইনফ্লেশন রেট বাড়বে, মূল্যস্ফীতি হবে, তখন ফার্মস উইল ট্রাই টু আর্ন মোর প্রফিট। এই প্রফিট আর্ন করার জন্য তাদের প্রয়োজন হবে মোর ওয়ার্কফোর্স। তারা মোর ওয়ার্কফোর্স যখন এমপ্লয় করবে, আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসবে। সো যতই উপরের দিকে যাবা, যদি ইনফ্লেশন রেট এখানে হয়, আনএমপ্লয়মেন্ট রেট কমবে। আবার ইনফ্লেশন রেট যদি কমে আসে, তাহলে আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে। এই হচ্ছে ফিলিপস কার্ভের ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা। মূল্যস্ফীতি হইলে প্রডিউসাররা প্রফিট আর্ন করার জন্য দে ওয়ান্ট টু হায়ার মোর ওয়ার্কার্স, অ্যান্ড দেন আনএমপ্লয়মেন্ট রেট রিডিউসেস। সহজ, খুবই সহজ একটা ব্যাখ্যা। অর্থনীতি কি বলে যে আনএমপ্লয়মেন্টের সাথে অর্থনৈতিক মন্দার একটা সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক। সো আমরা ইকোনমিক রিসেশন শব্দটা অনেকবার বলছি। রিসেশন জিনিসটা আসলে কি সেটা একটু বুঝাই। খুবই সহজ সংজ্ঞা। যদি তোমার দেশের রিয়েল জিডিপি কমে যাইতে থাকে এবং আনএমপ্লয়মেন্ট রেট বাইরে যাইতে থাকে, এবং সেটা কখন হবে? মিনিমাম একটা বা দুইটা কোয়ার্টার, 2 কোয়ার্টার। 2 কোয়ার্টার মানে কি? 6 মান্থস। তুমি যদি দেখো 6 মাস ধরে তোমার দেশের রিয়েল জিডিপি কমে যাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট রেট বাড়তে আছে, তাইলে তুমি বুঝবা যে তোমার দেশে মন্দা হইতেছে। এবং এই মন্দাগুলা আধুনিক বিশ্বে 10 মাস অন অ্যান এভারেজ দেখা দেয়। তবে 10 মাসের চেয়েও বড় মন্দা হয়েছিল গ্রেট রিসেশনে। 18 মাস ব্যাপী একটা লম্বা মন্দা হয়েছিল, যেটার ইফেক্ট আরো কয়েক বছর ধরে জারি ছিল। আর এই রিসেশনটা যখন আরো লম্বা সময় ধরে চলে, সেইটাকে বলে ইকোনমিক ডিপ্রেশন, লঙ্গার রিসেশন। এবং এই লঙ্গার রিসেশনে যেটা হয়, তোমার ইকোনমিক অ্যাক্টিভিটি ফল করে, আনএমপ্লয়মেন্ট রেট ম্যাসিভলি বৃদ্ধি পায়, পভার্টি রেট গ্রো করে, হোমলেসনেস বেড়ে যায়, পার্সোনাল সেভিংস কমে যায়, বিজনেস গুলো অনেক ক্ষেত্রে দেউলিয়া হয়ে যায়, স্টক মার্কেট ডিক্লাইন করতে পারে, এবং ইন্টারন্যাশনাল ট্রেড বা বাণিজ্যে ঘাটতি তৈরি হবে বা বাণিজ্য কমে আসবে। এই সমস্ত ঘটনা যখন একসাথে ঘটবে, লম্বা সময় ধরে সিভিয়ার মন্দা চলতে থাকবে, তখন এটাকে বলা হয় ইকোনমিক ডিপ্রেশন। যে ডিপ্রেশনের একটা উদাহরণ তোমরা জানো, গ্রেট ডিপ্রেশন অফ 1929 to 1939। এরপরে লাস্টলি এই একটা গ্রাফ আছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, এই গ্রাফটা দিয়েই চ্যাপ্টারটা শেষ। তো এই গ্রাফটার নাম হইতেছে বিজনেস সাইকেল। বিজনেস সাইকেলের মাধ্যমে আমরা একটা ইকোনমির পারফরমেন্সের যে ফ্লাকচুয়েশন, এই ফ্লাকচুয়েশনটা বোঝার চেষ্টা করি। আমি একটু শর্টে গ্রাফটা আজকে বুঝাই দিই, এটা ক্লাস আমি আবার এঁকে দেখাবো ইনশাল্লাহ। সো ইকোনমিক ফ্লাকচুয়েশনস ব্যাপারটা হইতেছে, একটা অর্থনীতির যেই তোমার রিয়েল জিডিপি, এটা আসলে সময়ের সাথে সাথে ফ্লাকচুয়েট করে, এবং এই অর্থনীতিতে কন্টিনিউয়াসলি মন্দা বা হচ্ছে ইকোনমিক গ্রোথ একের মানে সময়ের সাথে সাথে আসতে থাকে, যাইতে থাকে। সো এই গ্রাফটা হইতেছে সময়ের সাথে এগ্রিগেট আউটপুট বা রিয়েল জিডিপি। সময়টা কিরকম? এটা লম্বা একটা সময়। যেমন ধরো, এটা হয়তো 1950, ঠিক আছে, 1950 সাল থেকে শুরু করে ধরো এটা 2020 সাল, ঠিক আছে। সো 1950 থেকে 2020 সাল, 70 বছর ব্যাপী একটা টাইমলাইন যদি তুমি চিন্তা করো, এই টাইমলাইনের মধ্যে আমরা ইকোনমির যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা বোঝার চেষ্টা করব। এখানে যে এই যে ডট ডট দেয়া লাইনটা তোমরা দেখতে পাইতেছো, এই ডট ডট দেয়া লাইনটা হইতেছে আহ এই ডট ডট দেয়া লাইনটা হইতেছে পোটেনশিয়াল, ঠিক আছে। খাতায় লিখে রাখতে পারো, পোটেনশিয়াল বা ক্যাপাসিটি। সো আমরা দেখছি যে সময়ের সাথে সাথে একটা দেশের উৎপাদন সক্ষমতা বাড়ে। কেন বাড়ে? কারণ টেকনোলজি ইমপ্রুভ করে, দেশের যে খনিজ সম্পদ এগুলো আরো বেশি বেশি মানুষ কাজে লাগায়, এবং সাধারণত ওয়ার্ক ফোর্সের পরিমাণ বাড়তে পারে, বা যদি নাও বাড়ে, ক্যাপিটাল রিসোর্সের পরিমাণ বাড়তে পারে। তো এই সমস্ত কারণে অন অ্যান এভারেজ, এরকম স্মুথ স্ট্রেট লাইন না হইলেও অন অ্যান এভারেজ একটা দেশের উৎপাদনের যে সক্ষমতা বা পোটেনশিয়াল আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যে পরিমাণ পোটেনশিয়াল তোমার আছে, এট এ সার্টেন টাইম এই পোটেনশিয়ালের সমান উৎপাদন তুমি নাও করতে পারো। যেমন ধরো, এইটা হচ্ছে ধরো 1990 সাল। 1990 সালে তোমার দেশে পোটেনশিয়াল ছিল 100 বিলিয়ন ডলার। ধরা যাক 100 বিলিয়ন ডলার এই সময়ে তুমি উৎপাদন করতে পারতা। দিস ইজ ইয়োর ক্যাপাসিটি। আমরা এই ডট ডট লাইনটা থেকে পাইতেছি। কিন্তু এই সময়ে তোমার
ক্যাপাসিটি, সরি, আরেকটা নাম হচ্ছে এক্সপেকটেশন। তো তোমার ক্যাপাসিটি বা এক্সপেকটেশনের চাইতেও তোমার দেশের উৎপাদন বেশি হয়েছে। তুমি এক্সপেক্ট করছো যে এই পরিমাণ উৎপাদন হবে, কারণ তোমার যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দেশে এখন আছে বা ব্যবসা বাণিজ্য আছে, সেই অনুযায়ী তোমাকে $100 বিলিয়ন আউটপুট দেওয়ার কথা। কিন্তু দেখা গেল হঠাৎ করে তোমার দেশে আরো এক্সট্রা ইনভেস্টমেন্ট আসছে, ধরো বিদেশ থেকে আরো অনেক টাকা পয়সা চলে আসছে, বা দেশের বিজনেস যা বা সেভিংস আছে, সেভিংস থেকে আরো অনেক বেশি ইনভেস্টমেন্ট দেশের মধ্যে ঢুকছে, যার ফলে তোমার এক্সপেকটেশনের চাইতে বা ন্যাচারাল এভারেজ ক্যাপাসিটির চাইতে আরো বেশি উৎপাদন তুমি করে ফেলছো। সো তখন অ্যাগ্রিগেট জিডিপি অনেক হাই থাকবে। আবার এমন কোন একটা সময় আসতে পারে, ধরা যাক এটা হচ্ছে 2010 সাল, 2010 সালে তোমার ক্যাপাসিটি হচ্ছে এরকম, ধরো $200 বিলিয়ন, কিন্তু ওই সময়ে তোমার দেশে ক্যাপাসিটির সমান পরিমাণ উৎপাদন হয় নাই, তোমার দেশের উৎপাদনের অবস্থা খারাপ ছিল। তোমার দেশে ধরো কোনো একটা কারণে মানুষ, স্টক মার্কেট ডিক্লাইন হইতে পারে, বা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা হইতে পারে, বা যে কোনো অন্য যে কোনো কারণে তোমার দেশের অ্যাকচুয়াল যে উৎপাদন, এই অ্যাকচুয়াল উৎপাদনটা কম হয়েছে। সো অ্যাকচুয়াল উৎপাদন হয়েছে ধরো 150 বিলিয়ন, তোমার পোটেনশিয়াল বা তোমার এক্সপেকটেশন ছিল $200 বিলিয়ন, কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে তার চাইতে অনেক কম, $150 বিলিয়ন। সো এই যে ব্যাপারটা, যে এক এক সময়ে আমরা দেখি যে কখনো এক্সপেকটেশনের চাইতে বেশি উৎপাদন হয়, কখনো এক্সপেকটেশনের চাইতে কম হয়। এই যে সাইক্লিক্যাল মুভমেন্ট, একটা অর্থনীতি এইভাবে সাইক্লিক্যালি মুভ করতে থাকে, কখনোই স্মুথলি আমাদের জিডিপি বাড়তে থাকে না, বাট অন অ্যান এভারেজ ধীরে ধীরে সেটা বাড়ে। অন অ্যান এভারেজ 1950 সালে যে জিডিপি ছিল তার চাইতে এখনকার পোটেনশিয়াল বা জিডিপি অনেকখানি বেশি। সো যখন একটা দেশের অ্যাগ্রিগেট জিডিপি, রিয়েল জিডিপি ফল করে, এটাকে আমরা বলি রিসেশন বা মন্দা। আবার যখন এটা গ্রো করে সেটা হচ্ছে এক্সপ্যানশন। সো একটা ভেরি হাই লেভেলের এক্সপ্যানশন, একটা যখন চূড়ায় পৌঁছা যায় এটাকে পিক বলে। আবার যখন এটা একেবারে একটা খুবই মিনিমাম পয়েন্টে চলে আসে, এটাকে ট্রাফ বা খাত বলে। যখন এক্সপেকটেশনের চাইতে বেশি পরিমাণ উৎপাদন হয়, এটাকে পজিটিভ আউটপুট গ্যাপ বলে। আবার যখন তোমার এক্সপেকটেশনের চাইতে অনেক কম উৎপাদন হয়, এটাকে নেগেটিভ আউটপুট গ্যাপ বলে। সো এই সাইকেলের মাধ্যমেই তোমার অর্থনীতি আগাইতে থাকে। এখান থেকে তিনটা কি পয়েন্ট আমরা লেখার চেষ্টা করছি। প্রথম কি পয়েন্টটা হচ্ছে যে ইকোনমিক ফ্লাকচুয়েশনস আর ইরেগুলার অ্যান্ড আনপ্রেডিক্টেবল। মজার বিষয় হচ্ছে, তোমাদেরকে এখানে গ্রাফে যে জিনিসটা দেখানো হয়েছে, খুবই সুন্দর একটা সাইন কার্ভের মতো স্মুথলি আপ ডাউন আপ ডাউন। বাস্তবে বাস্তব দুনিয়ার অর্থনীতিগুলা এত স্মুথলি আপ ডাউন করে না। তুমি যে কোনো দেশের এই বিজনেস সাইকেল গ্রাফটাকে যদি অ্যানালাইজ করার চেষ্টা করো, তাইলে দেখবা যে ইন অ্যাকচুয়ালিটি গ্রাফ যদি আঁকা হয়, তাহলে এটা আরো অনেক মানে অসমান, অসামঞ্জস্য, এবং এটা আনপ্রেডিক্টেবল, ইরেগুলার। এটা আসলে আমরা সাধারণত এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারি না যে কোন সময়ে আসলে মন্দা হবে, কোন সময় আসলে এক্সপ্যানশন হবে, কি করলে প্রিসাইসলি এটা প্রেডিক্ট করা যায় না, এবং এটা খুব ইরেগুলার সময়ে চলতে থাকে। সেকেন্ড ফ্যাক্টটা হইতেছে, যখন একটা ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল অর্থাৎ জিডিপি, জিডিপির চেঞ্জ আসে, তখন আসলে সবগুলা ভ্যারিয়েবলের বা অনেকগুলা ভ্যারিয়েবলের একই সাথে চেঞ্জ আসে। যেমন যদি তোমার জিডিপি কমে যায়, তাহলে তোমার কর্পোরেট প্রফিট কমবে, কনজিউমার স্পেন্ডিং, ইন্ডাস্ট্রিয়াল প্রফিট, ইনভেস্টমেন্ট, সেলস, এবং অনেকগুলা ভ্যারিয়েবল এভাবে চেঞ্জ হবে। এবং লাস্টলি তোমাদেরকে যেটা বুঝাইছি, যে যদি আউটপুট ফল করে, অর্থাৎ রিয়েল জিডিপি কমে যায়, তাহলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। অর্থাৎ মন্দা হওয়ার যে সংজ্ঞাটা, যখন আসলে প্রোডাকশন ফল করবে, আউটপুট মানে রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি মানে প্রোডাকশন, প্রোডাকশন যখন ফল করবে তখন প্রচুর পরিমাণ ছাঁটাই হবে, এবং ছাঁটাই হওয়ার ফলে আনএমপ্লয়মেন্ট রেট বাড়তে থাকবে। সো এই হচ্ছে আমাদের আলোচনা, এখান পর্যন্তই শেষ। তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার, বলেন। যখন হচ্ছে মানে আনএক্সপেক্টেড সিচুয়েশন গুলো হয়, যেমন ধরেন শ্রীলঙ্কার ক্ষেত্রে হুম। হঠাৎ করে তো ওদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো এবং হচ্ছে এটা অনেক দীর্ঘ সময় ধরে চলছিল, বা যেসব দেশে ধরেন হচ্ছে জিম্বাবুয়ের মতো যে দেশগুলো আছে, ওই সব দেশের মধ্যে কিন্তু অর্থনৈতিক মন্দাগুলো অনেক দিন ধরে চলছিল। তো ওদের হ্যাঁ, ক্ষেত্রে তো গ্রাফটা এমন হবে না, মানে না, ওদের অন্যরকম হবে। হ্যাঁ, দীর্ঘদিন আপ ধরে ডাউন তোমার হবে না। মন্দাটা, ওই যে মন্দারা যে চলতেছে, এটা আরো নিচের দিকে নামতে নামতে মানে একবারে স্ট্যাগনেন্ট একটা ফেজ চলবে অনেক দিন ধরে। একটা জিনিস স্যার, যদি কোনো একটা দেশের কারেন্সির ভ্যালু কমে,
তাহলে কি হচ্ছে ওই দেশের এই গ্রাফটা কি মানে ডিক্লাইন রিসেশন হবে না? কারেন্সি ডিভ্যালুয়েশনের ফলে যদি প্রোডাকশন ফল করে, তাইলে তোমার বিজনেস সাইকেলটা ডিক্লাইনিং হবে। বিজনেস সাইকেলের মেইন ভ্যারিয়েবলটা হচ্ছে রিয়াল জিডিপি। রিয়াল জিডিপি চেঞ্জ হইলেই শুধুমাত্র বিজনেস সাইকেলে চেঞ্জ আসে। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলা ক্লাসরুমে শুনবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসেও এটার সুযোগ থাকবে। আমরা রাত্রেবেলা সময় না নষ্ট করি। আপাতত জি তোমাদের যা স্যার, প্রশ্ন আছে ক্লাসরুমে নোটে বুঝবো লিখে রাখো, ইনশাআল্লাহ। আমরা ক্লাসরুমে ইনশাল্লাহ এগুলো অ্যান্সার করতে পারবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপাতত ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।